জি, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, নিউজ বাংলাদেশের হয়ে কাজ করছি। আহ, আপনারা জানেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি লার্নিং সেশনের আয়োজন করেছি এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকেও একটি ট্রেনিং সেশনের আয়োজন করা হয়েছে। টপিক হইতেছে হাউ টু মেক এন ইফেক্টিভ পারফর্ম অ্যাপ্রাইজাল। তো আমাদের সাথে আজকে আমাদের ট্রেনার হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় কামরুল ইসলাম শাওন স্যার। আমরা ট্রেনিং শুরু করব, তবে ট্রেনিং শুরু করার আগে আমি শুধু একটা কথা বলবো, সেটা হইতেছে আমাদের অনলাইন ট্রেনিং করার জন্য কিছু নর্মস জানা উচিত, যাতে করে আমরা বিগত বেশ কয়েকটা ট্রেনিং এ যেটা দেখতে পাইছি যে ট্রেনিং এ যারা পার্টিসিপেন্ট থাকে, যারা বিশেষ করে আমরা আমাদের দেখা যাচ্ছে 100 জন অথবা ফেসবুকে আরো অনেক লোকজন দেখতেছি। তো আমরা বিভিন্ন সময় এরকম করতেছি যে আমার পেছনে দেখা যাচ্ছে আমার ওয়াইফ চলে আসতেছে অথবা ফ্যামিলির কেউ চলে আসতেছে, যেটা অন্য পার্টিসিপেন্টরা দেখতেছে এবং যেটা অনেক সময় বিব্রতকর। অনেকে খালি গায়ে চলে আসতেছে, অনেকে আবার দেখা যাইতেছে যে আপনার ভিডিওটা অন রাইখে এবার চলে যাইতেছি। আহ, গতকাল যে যে অভিজ্ঞতা হয়েছে সেটা হইতেছে আপনার একজন মোবাইলের ভিডিও অন করে সে খাওয়া শুরু করছে এবং এতে করে দেখা যাচ্ছে বাকি পার্টিসিপেন্ট গুলাই মানে ট্রেনিং এর যে আমেজ যেটা সেটা নষ্ট হয়ে যাইতেছিল। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে আপনারা এই সমস্ত কার্যক্রম যেটা আছে কার্যকলাপ এটা থেকে বিরত থাকবেন। আর আমি শাওন স্যারকে ট্রেনিং শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। মেহেদী ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু ইটিকুইটিস বা কোড অফ কন্ডাক্ট গুলো বলে দিয়েছে, যে বেসিক্যালি আমরা লাস্ট সেশনে এরকম বেশ কয়েকজন ভিউয়ার্সকে আমরা দেখতে পেয়েছি যে যারা একেবারেই মানে খালি গায়ে তারা ভিডিও অন করে তারা সেশনটা, দিস ইজ রিয়েলি সো এমব্রেসিং। তো আমরা আবার রিকোয়েস্ট করবো, আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা যেই রুমে বসে আমাদের সেশনে লাইভ সেশন আমাদের সাথে আছেন, রুমটা লক করে দেন। অলরেডি আমার রুমটা লক অ্যান্ড কি করা, লকডাউন করা আমার রুম। আপনারা আপনাদের রুমটাকে লক করে দিন এবং মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করে রাখেন। আই থিঙ্ক আমাদের সেশনটা ইফেক্টিভ হবে এবং আমরা যে সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। তো ধন্যবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 2 শতাধিক আমাদের সাথে আছে জুম সেশনে লাইন 88 প্লাস 1.5 শতাধিক আমাদের পার্টিসিপেন্টস ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে। তো আপনারা যারা আসবেন তাদেরকে অনুরোধ করতেছি বিষয়গুলো প্রত্যেকটা সিকোয়েন্স যেন আমরা মেনটেন করতে পারি। তো ওকে, আমরা সেশনে যাচ্ছি। আমাদের আজকের একটা সেশন হচ্ছে হাউ টু কন্ডাক্ট অ্যান ইফেক্টিভ পারফরমেন্স অ্যাপ্রেজাল। বেসিক্যালি পারফরমেন্স অ্যাপ্রেজাল দিস ইজ, আমরা যদি যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব করি, আরএমজি সেক্টর হোক, কর্পোরেট সেক্টর হোক, এফএমসিজি, হোয়াট এভার ইট, পারফরমেন্স অ্যাপ্রেজাল ইজ মাস্ট রিকোয়ার্ড ফর এনি সেক্টর। যে কোনো সেক্টরে আমরা জব করি না কেন, পারফরমেন্স অ্যাপ্রেজাল মাস্ট রিকোয়ার্ড। সো আমরা এই সেশনে দেখবো যে আমরা টোটালি আমাদের প্রায় 15টা স্লাইড আছে এবং সাথে আমরা একটা ডামি ফরম্যাট দেখাবো। ফরম্যাটটা আশা করি আপনারা সবাই ফলো করবেন এবং সফট কপি আমরা সিমস বাংলাদেশকে দিয়ে দিব আমরা। এবং একটি বিষয় ধন্যবাদ না দিলে হয়, সিমস বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশে তারা যে রেকর্ডস যে 450 পার্টিসিপেন্ট, 450-500 পার্টিসিপেন্ট এক একটা সেশনে তারা অর্গানাইজ করে যাচ্ছে। সেটা নিঃসন্দেহে দেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং ফর আস, যে আমরা তারা উইদাউট ফ্রি অফ কস্ট যে তারা সেশন গুলো আমাদের জন্য অ্যারেঞ্জ করতে যাচ্ছে। এটা আমাদের এই সেক্টরের জন্য বড় কল্যাণ। এনিওয়ে গাইস, রমজান, সবাইকে রমজানুল মোবারক। আমরা পবিত্র মাহে রমজান মাসে আমাদের আজকের এই সেশন শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হোয়াট ডু ইউ মিন বাই পারফরমেন্স অ্যাপ্রেজাল। তো আমাদের এখানে কিছু এক্সপার্টসদের কিছু ডেফিনেশনস আছে এবং আমার নিজের একটা ডেফিনেশনস আছে। তো ডেফিনেশনটা হচ্ছে যে performance PA means performance appraisals. Performance appraisal is such a systematic, powerful management tools that determines whether the employee's performance meets the required standard of the post which he or she occupies. দেখেন এখানে দুইটা জিনিস আন্ডারলাইন করা আছে। নাম্বার হচ্ছে
ফার্স্ট অফ অল আন্ডারলাইন, এই দুইটা আন্ডারলাইন সাবজেক্ট গুলো বুঝলে আপনারা সংজ্ঞায়ন থেকে বুঝতে পারবেন যে আমরা পারফরম্যান্স অ্যাপ্রেজাল কি। আমরা সবাই জানি, এখানে অনেক এক্সপার্টদের আমরা দেখতে পাচ্ছি যারা আমার চেয়েও বেসিক্যালি অনেক ভালো জানেন। সো আমাদের জাস্ট সেশনটা হবে নলেজ শেয়ারিং সেশন। সো আমি আমার এক্সপার্টিজম, আমার যতটুকু দক্ষতা এবং যোগ্যতার মধ্যে চেষ্টা করেছি যে সেশনটাকে একটা স্মার্ট সেশন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো একটা জিনিস দেখেন যে সিস্টেমেটিক পাওয়ারফুল ম্যানেজমেন্ট টুলস। পারফরম্যান্স অ্যাপ্রেজালকে ফার্স্ট অফ অল আমি যে ডিফাইন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে সিস্টেমেটিক। মানে পারফরম্যান্স অ্যাপ্রেজাল ইটস নট এ সো কল যে ভার্বালি উনি বললো যে হ্যাঁ তার পারফরম্যান্স অ্যাপ্রেজাল দিয়ে দাও, বা আমার এইচআর ম্যানেজার বললো যে হ্যাঁ উনি বলছে আর পারফরম্যান্স অ্যাপ্রেজাল, নট লাইক দ্যাট। ইট মাস্ট হ্যাভ টু বি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকবে, দেন আমরা আরেকটা বিষয় নিয়ে আসছি যে পাওয়ারফুল ম্যানেজমেন্ট টুলস। The performance appraisal really is a highly powerful management tools for the employees and their job satisfactions. So আমরা কি দেখতে পাচ্ছি যে systematic powerful management tools that determines, যেটা ইন্ডিকেট করে বা নির্ধারণ করে whether the employee's performance meets the required standard. এখন কথা হচ্ছে required স্ট্যান্ডার্ডটা কি? required স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমার জেডি দেওয়া আছে, being as a HR manager, being as a executives, being as a line supervisor, being as a line chief or production manager, whatever it, আমার ডেজিগনেশন দেয়া আছে, আমার জেডি দেয়া আছে। এখন কথা হচ্ছে রিকোয়ার্ড স্ট্যান্ডার্ডটা, হু উইল ডিসাইড দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড? রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এটা ডিপেন্ড টু মাই সেলফ, ডিপেন্ড টু অ্যাজ এ এমপ্লয়ি, আমার উপর ডিপেন্ড করবে যে হাউ কুড আই মেক শিওর মাই সেলফ অ্যাজ এ স্ট্যান্ডার্ড গাইস। আমি আমার প্রফেশনে আমি কিভাবে নিজেকে স্ট্যান্ডার্ডাইজ করব, আমি আমার প্রফেশনে আমি নিজেকে এম্পাওয়ার্ড করব, কিভাবে আমার নলেজ স্কিলস এন্ড এবিলিটিসটাকে হাইলি প্রমোটেড করব অফ দ্য পোস্ট হুইচ হি অর শি অকুপাইস। মানে তার মানে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে এই যে পারফরমেন্স রেজাল্ট আমরা ওই জিনিসটাকেই ধরে থাকি, ওই জাতীয় সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে মিন করে যেটা সংশ্লিষ্ট একজন এমপ্লয়ি বা সংশ্লিষ্ট একজন স্টাফ যে পোস্টটাকে হোল্ড করে, কিসের ভিত্তিতে? রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড, তার যে স্ট্যান্ডার্ডের ভিত্তিতে অ্যাজ পার জেডি জব ডেসক্রিপশনের ভিত্তিতে সে তার রিকোয়ারমেন্টসটাকে যেভাবে এক্সপোজ করে এবং তারপরে যে ফিডব্যাকটা আসে সেই ফিডব্যাকটাকে আমরা ধরে নিব হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল প্রসিজিওরস। ওকে, এবার আমরা দেখি যে এক্সপার্টসরা কি বলে, মনীষীগণরা কি বলে। মনীষী এখানে আমরা ছোট্ট দুইটা সংজ্ঞা নিয়ে আসছি যারা গ্লোবালি খুব ফেমাস পারসন, এডুইন ফ্লিপো এবং হচ্ছে ডেল বিচ। এই দুইজন হচ্ছে সারা গ্লোবালি যারা পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে যাদের যথেষ্ট রিসার্চ আছে এবং মার্কেটে তাদের বই আছে। তো আমরা দুইজন এক্সপার্টদের ডেফিনেশনটা নিয়ে আসছি। The first definition হচ্ছে performance appraisal is the systematic, periodic and impartial training of an employee excellence in matters parenting to his present job and his potential for a better job. এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হচ্ছে ডেল বিচের। ডেল বিচের সংজ্ঞাটা হচ্ছে performance appraisal is the systematic evaluation of individual with regards to his or performance on the job and potential for development. দেখেন দুজনের সংজ্ঞানে মোটামুটি একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে পটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট, আরেকটা বলা হচ্ছে পটেনশিয়াল ফর এ বেটার জব। বেটার জব বলতে আমরা কি বুঝি? বেটার জব বলতে যে আমি আমার এমপ্লয়ি যারা আছে, আমার স্টাফ যারা আছে, যে তারা এখন যে স্ট্যান্ডার্ডে জব করতেছে সেখান থেকে আরো বেটার পজিশনে যাওয়ার জন্য যেই ম্যাট্রিক্স গুলা দরকার, যেই স্কিলস লেভেলটা দরকার, ওই লেভেলটা আমরা যেই প্রসিডিউরের মধ্য দিয়ে আইডেন্টিফাই করব, দ্যাট ইজ কল্ড হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল। যে অ্যাপ্রেজালের মধ্যে ইট মিনস দ্যাট যে অ্যাপ্রেজালের মাধ্যমে আমরা একজনকে রিকগনাইজ করতে পারি যে সংশ্লিষ্ট ওই স্টাফ সে কতটা কোয়ালিফাইড এবং সে কতটা কম্পিটিটিভ। এই দুইটা সংজ্ঞানে দুইজন এক্সপার্টরা দুইটা বিষয়কে আলাদা ইম্পর্টেন্ট তারা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবার হচ্ছে অবজেক্টিভস অফ এ পারফরমেন্স অ্যাপ্রেজাল। অবজেক্টিভ হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে পারফরমেন্স অ্যাপ্রেজাল গুলো আমরা করে থাকি, খুব কমন মিস্টেক যে আমরা শুধুমাত্র ম্যানেজমেন্ট বলছে সঙ্গে সঙ্গে আমরা অ্যাপ্রেজাল গুলো করে ফেলি, বা আমার এইচআর ম্যানেজার বলছে কোন রকম একটা লামসাম একটা পারফরমেন্স অ্যাপ্রেজাল আমরা করার চেষ্টা করে থাকি। বাট আমরা এর পাশে যে
প্রাসঙ্গিক যে অনেক বিষয়গুলো আমাদের জড়িত, এই বিষয়গুলো আসলে আমরা চিন্তা করি না, বাট এই বিষয়গুলো আমাদের কনসিডার আনা উচিত যে আমাদের কেন পারফরমেন্স অ্যাপ্রেজালটা করা হচ্ছে, বা এতে আসলে বেনিফিটসটা কি, ম্যানেজমেন্ট কিভাবে বেনিফিটেড হবে। ওকে, কাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ফার্স্ট অফ অল হচ্ছে টু মিট দ্য গ্লোবাল ম্যানেজমেন্ট কালচার। পারফরমেন্স অ্যাপ্রেজাল এটা শুধুমাত্র এই কনসেপ্টটা হচ্ছে 1954 থেকে আসা। পারফরমেন্স অ্যাপ্রেজাল 1954 সাল থেকে সারা পৃথিবী ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস যেখান থেকে হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস এর পরে আসে পারফরমেন্স অ্যাপ্রেজালের ইস্যুস গুলা। সো পারফরমেন্স অ্যাপ্রেজালের 1954 এর পর থেকে সারা ওয়ার্ল্ডের ফার্স্ট অফ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট কান্ট্রিজ যারা আছে তারা সবাই পারফরমেন্স অ্যাপ্রেজাল মেথডস এর মধ্য দিয়ে এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন এবং তাদের যে টোটাল ম্যানেজমেন্ট কালচারটাকে ডিজাইন করা। তো এই জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখনই ম্যানেজমেন্ট প্র্যাকটিস করব, যে কোনো একটা কনসেপ্টে প্র্যাকটিস করব, সবসময় চেষ্টা করব যে গ্লোবাল প্র্যাকটিসটা কি আছে, গ্লোবালি কোন দিকে ফলো করতেছে। সামহাও যদি আমরা একটু কানেক্টেড করতে পারি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ডটাকে নিজেকে আরো ইমপ্রুভ করার স্কোপ আছে। এখন তো আমার পার্সোনালি আমি নিজে বেনিফিশিয়ারি হব, প্লাস হচ্ছে আমার ম্যানেজমেন্ট প্লাস আমার অর্গানাইজেশন, তারা ডে বাই ডে আওয়ার অর্গানাইজেশন উইল বি বেনিফিটেড। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্টে অবজেক্টিভটা একটা মাথায় রাখতে হবে যে গ্লোবাল ম্যানেজমেন্ট কালচারটা কি, তারা কিভাবে ফলো করতেছে। ওই জিনিসটা থেকে আমাকে হাউ কুড আই কানেক্টেড, হাউ কুড আই ক্যাচ আপ উইথ দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ডস, রাইট? ওকে, নেক্সট। তারপর হচ্ছে ওয়ার্কফোর্স প্ল্যানিং। যে পারফরমেন্স অ্যাপ্রেজালের মধ্য দিয়ে আমার ওয়ার্কফোর্স প্ল্যানিংটা ইফেক্টিভ করা সম্ভব। ওয়ার্কফোর্স প্ল্যানিং কি, যে আমরা যে ম্যান পাওয়ার সাকসেশন প্ল্যান করে থাকি সাধারণত, বিশেষ করে যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন একটা প্রজেক্ট লঞ্চিং করতে যায়, দেন তখন ম্যানেজমেন্ট আমাদেরকে বলা হয়ে থাকে যে মিস্টার এক্স ওয়াই জেড, আপনি একটা সাকসেশন প্ল্যান করেন। এখন সাকসেশন প্ল্যান যখন আমরা করব, সাকসেশন প্ল্যানে আমার কোন ক্যাটাগরাইজড লোক আছে আমি সেটা আমাকে আগে জানতে হবে, যে এ প্লাস ক্যাটাগরির লোক কয়জন, বি গ্রেডের লোক কয়জন, এ গ্রেড ক্যাটাগরির লোক কয়জন, তারপরে সি গ্রেডের লোক কয়জন, কারা ডাউন স্টেজে কারা আছে, লোয়ার পারফরমেন্স কারা আছে। আদারওয়াইজ দেখেছে আমি এক জায়গা থেকে ম্যানেজমেন্ট যখন স্টাফিং করব, আমি যখন এক জায়গা থেকে ট্রান্সফার করব, ম্যান পাওয়ার সাকসেশন প্ল্যান করব বা লাইন ব্যালেন্সিং প্ল্যান করব, তখন সেখানে আমি 100% যদি এ প্লাস ক্যাটাগরাইজড এমপ্লয়ি দিয়ে সেট আপ করি, সেখানে আমাদের হবে না। সেখানে আমার এ প্লাসও লাগবে, এ গ্রেডও লাগবে, বি গ্রেডের লোকও লাগবে, সি গ্রেডের লোকও লাগবে। টোটাল এটাকে বলা হয় ম্যান পাওয়ার সাকসেশন প্ল্যানিং বা ওয়ার্কফোর্স প্ল্যানিং। সো ওয়ার্কফোর্স প্ল্যানিং করতে হলে আমাকে আগে পারফরমেন্স অ্যাপ্রেজালটা লাগবে। আদারওয়াইজ আমি কিভাবে ইন্ডিকেট করবো, কিভাবে জাস্টিফাই করবো যে আসলে এই লোকটা সে যে কোন গ্রেডের, তার ক্যাপাসিটি বা তার স্ট্রেংথ কতটুকু আছে, তার বা তার উইকনেসটা কতটুকু আছে, এটা একটা পারফরমেন্স অ্যাপ্রেজালের মধ্য দিয়ে আমাদের বের করা সম্ভব। প্রমোশন এন্ড ইনক্রিমেন্ট ডিসিশনস, আমরা যখন ওভার দ্য ইয়ার অর হাফ ইয়ারলি হোয়াট এভার ইট অ্যাজ পার ম্যানেজমেন্ট কালচার যে প্রমোশন এবং ইনক্রিমেন্ট গুলো দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে বেসড অন পারফরমেন্স অ্যাপ্রেজাল। আপনার যদি পারফরমেন্স অ্যাপ্রেজালটা স্মার্টলি ডিজাইন করা থাকে, তখন আপনার প্রমোশন দেওয়ার জন্য ইজি হয়ে যাবে। সেখানে তখন আর বায়াসনেস কাজ করবে না, সেখানে তখন আর নেপোটিজমটা কাজ করবে না, সেখানে তখন আর ওই ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট যে এক ধরনের নেপোটিজম কাজ করে, হ্যাঁ উনি তো প্রোডাকশনের লোক, উনি তো অ্যাডমিনের লোক, উনি তো মার্চেন্টের লোক, হ্যাঁ ওনার সাথে তো উনি ওনারে পছন্দ করছে বিদায় তার প্রমোশন হয়, অ্যাডমিনের লোকের প্রমোশন হয় না। এই যে বিষয়গুলো আমরা কর্পোরেট প্র্যাকটিসে বা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের সময় আমরা বিভিন্ন সময় শুনে থাকি। তো এই বিষয়গুলো তখন আর আসবে না যদি আমরা অবজেক্টিভস এর জায়গাগুলো ঠিক রাখি বা ইন্ডিকেটরস ও প্যারামিটারস গুলো যদি আমরা ঠিক রাখি। নেক্সট হচ্ছে টু আইডেন্টিফাই দ্য স্ট্রেংথস এন্ড উইকনেস অফ এমপ্লয়িজ। যে বিষয়টা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে স্ট্রেংথস এন্ড উইকনেস গুলো, এটা হচ্ছে ডেটাবেসে যখন আমরা অ্যানালাইসিস করতে যাই আফটার দ্য ইয়ার, ওভার দ্য ইয়ার, যে আমার টোটাল লাইক আমার কোম্পানিতে 300 or 400 স্টাফ আছে, সেখানে কর্পোরেট স্টাফ থাকতে পারে আলাদা একটা সেগ্রিগেশন এবং ফ্লোর স্টাফের আলাদা সেগ্রিগেশন, হোয়াট এভার ইট। বাট ম্যানেজমেন্ট যদি আপনি চাই যে আমার এমপ্লয়ির ভিতরে স্ট্রেংথ, টোটাল এমপ্লয়ির ভিতরে সবচেয়ে স্ট্রেংথটা কোন জায়গায়, তার আইটি নলেজটা ভালো বেশি, না কমিউনিকেশন স্কিলসটা ভালো বেশি, না তার প্র্যাকটিক্যাল নলেজটা ভালো বেশি, এবং উইকনেসটা কোন জায়গায়, এতে করে কি হবে, আমি যদি জানা থাকি যে আমার এখানে উইকনেস হচ্ছে আমার টোটাল এমপ্লয়ীদের মধ্যে কমিউনিকেশন স্কিলসে বড় একটা ল্যাপস এন্ড গ্যাপস আছে,
যখনই আমরা পারফরমেন্স অ্যাপ্রেজালের মধ্যে দিয়ে বের করে নিতে পারবো যে আমার রেস্ট অফ দ্য পিপলস অর ম্যাক্সিমাম পিপলস হচ্ছে তাদের অপারেশনাল নলেজ ভালো, তাদের আইটি নলেজ ভালো, তাদের প্র্যাকটিক্যাল নলেজ ভালো, বাট তাদের কমিউনিকেশন স্কিলস হচ্ছে পুয়ার, তখন আমরা করতে পারবো যে টিওডি কে বলে দিতে পারবো ট্রেনিং এন্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্টে যে তোমরা আমার এই টোটাল 500 জন এমপ্লয়ীদের ভিতরে 300 পিপলস আছে যাদের নলেজ স্কিলস এন্ড অ্যাবিলিটিস খুবই ভালো, আর বাকি 200% পিপলস বা মোস্ট অফ দ্য পিপলস দেয়ার কমিউনিকেশন স্কিল ইজ ভেরি পুয়ার। সো তখন আমরা টিওডি এর মধ্য দিয়ে তাদেরকে কমিউনিকেশনের উপর ট্রেনিং করাইতে পারবো, বিজনেস কমিউনিকেশন বা হাউ টু ডিল উইথ সিনিয়র্স আর হাউ টু ডিল উইথ জুনিয়র্স বা হাউ টু ডিল উইথ টিম মেম্বার্স, এই জাতীয় ট্রেনিং গুলো আমরা তখন থ্রো করতে পারবো। কোনটার মাধ্যমে? সেটা হচ্ছে স্ট্রেংথস এন্ড উইকনেস, কিসের মাধ্যমে? পারফরমেন্স অ্যাপ্রেজালটা যদি আমার ইফেক্টিভলি কন্ডাক্ট করতে পারি, তাইলে আমরা বড় একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। নেক্সট হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ পটেনশিয়ালস। পটেনশিয়াল হচ্ছে যে আমার যে পরবর্তী নেক্সট লিডারশিপ এখান থেকে তৈরি করা। পটেনশিয়াল মিন্স হচ্ছে লাইক আমার গ্রুপ অফ ইনস্টিটিউট বা আমার, যদি আমি চিন্তা করি এজ এ বেসড অন আরএমজি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলে থাকি যে আমার 100 জন সুপারভাইজার আছে, 100 জন সুপারভাইজারের ভিতরে আমার লাইক 20টা লাইন আছে বা 50 লাইনের ফ্যাক্টরি, 50 লাইনের ফ্যাক্টরি 100 জন মিনিমাম সুপারভাইজার মাস্ট, একটা যদি ইনপুট এবং আউটপুট সুপারভাইজার ধরে থাকি, তাহলে 100 জন সুপারভাইজার ভিতরে আমার যদি এই জিনিসটা ডেফিনেটলি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রেটিং করা আছে যে 50টার ভিতরে মিনিমাম 30 থেকে 25টা লাইন থাকে যেটা এ প্লাস ক্যাটাগরি, যে এই লাইনের সুপারভাইজাররা মাস্টার, তারা বস, তারা হচ্ছে অলওয়েজ এ প্লাস, টার্গেট প্রোডাকশন 100%। এখন আমার কাছে যদি পারফরমেন্স অ্যাপ্রেজাল করা থাকে যে 50টা লাইনের মধ্যে কতগুলা লাইনের সুপারভাইজাররা এ প্লাস ক্যাটাগরি, বাই দিস টাইম ওভার দ্য মান্থ বা সাডেনলি যদি কখনো আমার কাছে এমন রিপোর্ট থাকে যে ওই 50টা লাইনের এ প্লাস, 20 লাইনের এ প্লাস ক্যাটাগরির যে সুপারভাইজার তার মধ্যে 10 জন সুপারভাইজার রিজাইন করছে বা ম্যানেজার্স হইতে পারে বা এক্সিকিউটিভ হতে পারে, বিষয়টা হচ্ছে যে সে এ প্লাস ক্যাটাগরির আপনার একজন এমপ্লয়ি কোম্পানি থেকে রিজাইন করতেছে, ওই সময়ে বা সামহাউ সে চলে গেল বা সে হতে পারে সে বেটার স্কোপ পাইছে, বেটার অপরচুনিটি, সে চলে গেল, লিভ করছে, রিজাইন করছে, তখন আপনার নেক্সট যে আপনার পটেনশিয়াল পারসনকে, এই জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্রিজালের মধ্য দিয়ে বের করে নিয়ে আসতে পারবো যে হু ইজ দ্য নেক্সট লিডার অফ দ্যাট পজিশনস, হু ইজ দ্য নেক্সট লিডার অফ দ্য ডিপার্টমেন্ট, হু ইজ দ্য নেক্সট পারসন অফ দ্য লাইন, লাইনের মধ্যে পরবর্তী কোয়ালিফাইড লিডার কে আছে, যে তার পরবর্তীতে এটাকে বলা হয় ব্যাকআপ বা অল্টারনেট বা সাবস্টিটিউটস, যে এটা কিন্তু আমরা একমাত্র পারফরমেন্স অ্যাপ্রিজালের মধ্য দিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো, বেসিক্যালি who is the next person to take the responsibilities. ওকে, এরপর হচ্ছে আরেকটা অবজেক্টিভ হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আমরা পারফরমেন্স অ্যাপ্রেজালের মধ্যে দিয়ে টোটাল আমাদের সোয়াট অ্যানালাইসিস করে নিতে পারি, সমস্ত ডেটা গুলো এখানে চলে আসবে যে কোন জায়গায় আমরা যদি বলছি স্ট্রেংথস গুলা কি কি, উইকনেস গুলা কি কি। স্ট্রেংথ আর উইকনেস যখনই আমাদের হাতে চলে আসবে অটোমেটিক্যালি উইকনেস উপর বেসিস করে আমরা ট্রেনিং থ্রো করতে পারবো। ফাইনালি হচ্ছে টু রিডিউস কস্ট। এখন প্রশ্ন থাকতে পারে পারফরমেন্স অ্যাপ্রেজালের মধ্যে আবার কস্ট রিডিউস হয় কিভাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিভাবে সম্ভব? দেখেন আমার ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে ধরেন মিনিমাম ছোটখাটো একটা স্মল ইন্ডাস্ট্রিতে 100, 200 বা 300 জন স্টাফ থাকে। এখন আমরা যদি 300 জন স্টাফকে ম্যানেজমেন্ট আমাদের অ্যাপ্রুভাল দিল যে এবছর আমরা ইয়ারলি ইনক্রিমেন্ট দিব 10%, এখন আমরা কি জানি যে আমাদের 200 জন স্টাফ কি এ প্লাস ক্যাটাগরির? আমাদের 200 জন স্টাফ কি বি প্লাস ক্যাটাগরির? আমাদের 200 জন স্টাফ কি সি ক্যাটাগরির? নো, নট লাইক দ্যাট। এখানে প্রত্যেকটা ক্যাটাগরাইজড এমপ্লয়ি থাকে। এখন আমি যদি এ প্লাস ক্যাটাগরির 10% দেই, সি প্লাস রো যদি 10% দেই, বি প্লাস রো 10% দেই, ডি তাদেরকে 10% দেই, তাই প্রপার জাস্টিফিকেশন যেটা, সেই জাস্টিফিকেশনটা থাকবে না, প্রপার জাজমেন্টটা থাকবে না, জাস্টিস করা হবে না। সো স্যার একটু সময় দিলে ভালো হতো, আপনার পেছন থেকে ওই যে ড্রিল মানে ড্রিল করা শব্দ আসছে। একটু বাসার ডেভেলপমেন্টের কাজ চলতেছে তো, সো আসলে অ্যাভয়েড করার স্কোপও নাই, একটু সরি ফর দ্যাট। যে এনিওয়ে, হ্যাঁ মেহেদি, আমরা ব্যাক করি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তো এখন
আমরা যদি কস্ট অফ রিডাকশনটা কিভাবে পসিবল, যে আমরা ম্যানেজমেন্ট যখন আমাকে বলবে যে ম্যাক্সিমাম 5% টু 20% আমরা ইয়ারলি ইনক্রিমেন্ট আমরা থ্রো করলাম। তো এখন যখন আমার পারফরমেন্স অ্যাপ্রেজাল করা থাকবে, যদি আমার একটা পলিসি প্রসিডিউরস দেওয়া থাকে যে হ্যাঁ এ প্লাস যে সে পাবে ম্যাক্সিমাম লেভেল অফ পোর্শনটা, যদি 20% ম্যাক্সিমাম থাকে তাহলে যিনি এ প্লাস ক্যাটাগরি সে পাবে 20%, যিনি এ গ্রেডের তিনি পাবে 10%, যিনি সি গ্রেডের তিনি পাবে 5%। যখন আমাদের ক্যাটাগরাইজড হবে, ক্যাটাগরাইজ করা থাকলে তাহলে কি আমার কস্টটা সেভিং হবে। আদারওয়াইজ কি টোটাল 200 জন লোককে যদি আমি 200 জনকে 10% করে দিয়ে দিই তাহলে আমার ম্যানেজমেন্ট কস্ট আর সেভিংস হবে না। এবং এর চেয়ে বড় বিষয় হচ্ছে কি আমার প্রপার জাস্টিফাই করা, জাজমেন্ট করা, প্রপার জাজমেন্ট আমার ঠিক থাকবে না। কারণ যে লোকটা এ প্লাস ক্যাটাগরি সে তার ক্রিয়েটিভিটি, তার ইনোভেশনস, তার পারফরমেন্স এক্সিলেন্ট, সে ভাববে যে ধরো আমারও দিচ্ছে 10,000 টাকা ইনক্রিমেন্ট, আর যে সি গ্রেডের যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, যে যার মধ্যে কোনো ইনোভেশনস নাই, যে টোটালি অ্যাজ লাইক ওয়ার্কিং লাইক এ গার্বেজ। আমাদের আছে না কোথাও কোথাও এরকম কিছু স্টাফরা আছে যারা একেবারে পুয়ার নলেজ বা যারা অলওয়েজ মানে লেজি টাইপের, কখনো নিজেদেরকে ইমপ্রুভ করার কখনো ট্রাই করে না। তো এই টাইপের কিছু এমপ্লয়িজ আমাদের ইন্ডাস্ট্রিতে বা হোয়াট এভার কর্পোরেট সেকশনও থাকে, যে যারা আসলে লেস ইম্পর্টেন্ট, মিনস হচ্ছে সংশ্লিষ্ট এই পদে আপনার এই ব্যক্তি না থাকলেও আপনার কোনো আসে যায় না, ম্যানেজমেন্টে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। তো এই জাতীয় লোকও যদি 10% পায় তাইলে কি হবে, আপনার প্রপার জাস্টিফিকেশনটা থাকবে না। দ্যাটস আই এম টেলিং দ্যাট যে টু রিডিউস কস্ট, যে কস্টটা তখন আপনার অনেকাংশে সেভ হবে। সো আপনি লোয়ার গ্রেড এবং আপার গ্রেড টপার্স যারা আছে এই দুইটার মধ্যে একটা সমতা বা জাস্টিস স্টাবল করা সম্ভব। নেক্সট এবার হচ্ছে টুলস। ইম্পর্টেন্ট হচ্ছে টুলস অফ এ পারফরমেন্স অ্যাপ্রেজাল। একটা পারফরমেন্স অ্যাপ্রেজাল করার জন্য আমার কি কি টুলস গুলো দরকার। নাম্বার হচ্ছে ডেফিনেটলি আমাকে একটা পলিসি মেক করতে হবে। আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের রুলস হচ্ছে আপনার যত প্রকার জব থাকবে, আপনার কর্পোরেটে হোক, ইন্ডাস্ট্রিতে হোক, প্রফেশনাল লাইফে হোক, প্রত্যেকটা সেগমেন্টের জন্য একটা করে পলিসি মাস্ট রিকোয়ার্ড। পলিসি উইথ প্রসিডিউরস, শুধু পলিসিটা থাকলে হবে না, পলিসিতে প্রসিডিউরসটা মানে কর্মপদ্ধতিটা কোন ওয়েতে আমরা কাজটা সলভ করবো সেই জিনিসটা আমাদের পলিসিতে থাকতে হবে। নাম্বার 1 পলিসি। নাম্বার 2 হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল এক্সিকিউটিভ কমিটি। এখন আমরা পলিসি মেক করলাম কিন্তু এক্সিকিউটিভ কমিটি থাকলো না, কমিটি ছাড়া যে যার মতো করে মন চাইছে অ্যাপ্রেজাল করে ফেলাইছে, করাই না ম্যানেজমেন্টের কাছে দিছে যে হ্যাঁ মার্চেন্ট টিম সে তার মার্চেন্ট ম্যানেজার সে তার একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারকে তার মতো করে অ্যাপ্রেজাল করে ফেলছে। প্রোডাকশন ম্যানেজার আর ফ্যাক্টরি ম্যানেজার তার 10 জন সুপারভাইজার ছিল, 10 জন সুপারভাইজার সে তার মতো করে হ্যাঁ 2,000 টাকা দিয়ে দেন ইনক্রিমেন্ট, 10,000 টাকা ইনক্রিমেন্ট দিয়ে দেন। আমি প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো বলতেছি। সো তখন কি হবে, যদি একটা ইফেক্টিভ এক্সিকিউটিভ কমিটি থাকে তখন কমিটি উইল ডিসাইড হু উইল গেট দ্য increment or not, who will get the A plus categorized increment, who will get the C grade categorized increment, that will be defined by the executive committee. So that's why committee must require প্রত্যেকটা কাজের যদি কমিটি না থাকে তাহলে আমার এই পারফরম্যান্স অ্যাপ্রেজাল যাই বলি না কেন, মডার্ন ম্যানেজমেন্ট বলি না কেন বা গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটা হোয়াট এভার, এভরিথিং উইল বি ডিসফাংশনাল। সো কমিটি ইজ ইম্পর্টেন্ট টু মেক অ্যান ইফেক্টিভ পারফরম্যান্স অ্যাপ্রেজাল। তারপর হচ্ছে কম্পোনেন্টস গুলো আমাকে ঠিক রাখতে হবে। পারফরম্যান্স অ্যাপ্রেজাল করতেছি কোন কোন উপাদানের মধ্য দিয়ে আমরা পারফরম্যান্স অ্যাপ্রেজালটা করব সেটা আমরা পরবর্তী সেশন গুলোতে আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে মেথডস। এখানে অনেকগুলো মেথডস আছে, লাইক হচ্ছে আপনার ট্রেডিশনাল মেথডস আছে 8টা এবং মডার্ন মেথডস আছে 4টা। এখন আমি কোন মেথডস দিয়ে আমি আমার কোম্পানির পারফরম্যান্স অ্যাপ্রেজাল করব সেটাও আমাকে আগে কনসিডার করতে হবে। ফাইনাল হচ্ছে টাইম ফ্রেমটা, আমি অ্যাপ্রেজাল বছরে কয়বার করব, অ্যাপ্রেজাল কি শুধুমাত্র ইয়ারলি করব না হাফ ইয়ারলি করব। কোন অর্গানাইজেশন আছে যে তারা কনফার্মেশন পিরিয়ডে করে, কেউ কেউ আবার স্পেশাল অ্যাপ্রেজাল করে। সো আমরা ওই বিষয়টাও আমরা দেখবো যে টাইম ফ্রেমের বিষয়টা। আমরা এবার চলে আসছি কম্পোনেন্টস এর ভিতরে 4টা কম্পোনেন্টস দেয়া আছে। নাম্বার 1 হচ্ছে ডিফাইন এক্সপেকটেশনস, যে আমি যখন পারফরম্যান্স অ্যাপ্রেজাল এটা ম্যানেজমেন্ট কখনো বলে থাকে যে ম্যানেজমেন্ট কি চায়, তার প্রত্যাশা কি,
যে অ্যাপ্রেজালের মধ্য দিয়ে সে কি বের করে নিয়ে আসতে চাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো আমাকে আগে নোটে রাখতে হবে। এবং এই টোটাল যে প্রক্রিয়াটা কিন্তু আমরা যারা এইচআর প্রফেশনালস আছি তাদেরকে লিড দিতে হবে। এইচআর পার্সোনালকে এই ক্ষেত্রে একটা লিডারশিপ কোয়ালিটি এবং টোটাল মানে কমন অ্যাপ্রোচ নিয়ে তাকে আগাইতে হবে। কোনো ডিপার্টমেন্টকে সে ক্লাসিফাইড করা যাবে না। সো কি হচ্ছে ডিফাইন এক্সপেকটেশন, ম্যানেজমেন্টের কি এক্সপেকটেশন চাচ্ছে সেই এক্সপেকটেশনস এর বেস করে সে অ্যাপ্রেজালটা থ্রো করবে। তারপর হচ্ছে কি মেজার এন্ড ইভ্যালুয়েটস, এক্সপেকটেশনের ভিত্তিতে করে টোটাল তার আমরা ডেটা নিলাম, ইনফরমেশন নিলাম, ইন্ডিকেটরস গুলো নিলাম, নেওয়ার পরে আমরা তাকে ইভ্যালুয়েট করব। তারপর হচ্ছে প্রোভাইড ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে যে তার টোটাল ইনফরমেশনের বেস করে তাকে একটা রেটিংস করা, একটা ক্রাইটেরিয়া ডান করে দেওয়া যে আমরা কোন কোন মেথডস এর ভিত্তিতে তাকে আমরা ক্যাটাগরাইজ করব, রেটিংসটা করব, এ গ্রেড, এ প্লাস, বি গ্রেড, সি গ্রেড। এই গ্রেডিংটা হচ্ছে ফিডব্যাকের মধ্য দিয়ে গ্রেডিংটা চলে আসবে। তারপর হচ্ছে রেকর্ড পারফরমেন্স, যে তার পারফরমেন্সটা টোটালি একটা রেকর্ড করা, ফাইল করা এবং পার্সোনাল ডকুমেন্টেশন আওতায় নিয়ে আসা। এই চারটা কম্পোনেন্টস এর মধ্য দিয়ে আমরা পারফরমেন্স অ্যাপ্রেজালটা স্টার্ট করতে পারবো। টাইম ফ্রেম, টাইম ফ্রেমটা হচ্ছে যে আমরা তিনটা টাইম ফ্রেম নিয়ে আসি। এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে আপনারা কেউ মনে করবেন না যে আমি যে মেথডস গুলো দিচ্ছি বা টুলস গুলো দিচ্ছি বা টাইম ফ্রেম গুলো দিচ্ছি, ইটস নট লাইক দ্যাট ইটস এ বাইবেল। সো আপনারা এর চেয়ে আরো বেটার কোনো মেথডসও থাকতে পারে, বেটার কোনো পলিসিও থাকতে পারে, টুলসও থাকতে পারে। আমি জাস্ট আমার এক্সপার্টিজম, আমার নলেজ, আমার এডুকেশনস, আমার যেহেতু আমি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস, হ্যাঁ, সো আমার সেই রিডিংস এবং আমার যে এক্সপার্টিজম বা আমার যে জব এক্সপেরিয়েন্সটা এটার উপর বেস করে আমার এই স্লাইডটা তৈরি করা। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ মনে করে নেবেন না যে এইটাই বাইবেল, যে এখান থেকে এটা অপরিবর্তনীয়। সো আপনারা আপনাদের মতো করে এখানে এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন, টাইম ফ্রেম অ্যাড রিমুভ করে নিতে পারেন। ওকে, আমরা সেই টাইম ফ্রেম অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল আমরা তিনটা টাইম ফ্রেম নিয়ে আসার চেষ্টা করছি। একটা হচ্ছে ইয়ারলি ইনক্রিমেন্ট পিরিয়ড, যে ওভার দ্য ইয়ার যখন ম্যানেজার আপনি ইনক্রিমেন্ট হবে তখন ম্যানেজমেন্টের ইনক্রিমেন্ট, একটা জিনিস মনে রাখতে হবে যে ইনক্রিমেন্ট পিরিয়ডের আপনার যেদিন টাইম লাইন কাট অফ ডেটটা শেষ হওয়ার মিনিমাম 2 থেকে 3 মাস আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। কারণ অ্যাপ্রেজালটা আমরা খুব কমনলি যেটা কাজ করে থাকি যে হ্যাঁ ম্যানেজমেন্ট বলছে 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রেজাল বানায় ফেলাইছি। সো এটা কি হবে, আসলে শুধুমাত্র বুকিশ একটা অ্যাপ্রেজাল হবে। সো আমরা যদি শুধুমাত্র বুকিশ একটা অ্যাপ্রেজাল করি তাহলে রিয়েল যে এক্সারসাইজটা, রিয়েল যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা থাকবে না। সো প্র্যাকটিসটা ইফেক্টিভ করার জন্য আমাকে আগে টাইম ফ্রেম সেট করে নিতে হবে যে হ্যাঁ ইয়ারলি থাকবে কিনা, এটা ম্যানেজমেন্ট থেকে আমার পলিসির আওতায় নিয়ে আসতে হবে যে আমরা অ্যাপ্রেজালটা কোন বার করতে পারি, কতবার করতে পারি। নাম্বার 2 হচ্ছে ডিউরিং দ্য এমপ্লয়িজ কনফার্মেশন পিরিয়ড। অনেক কোম্পানিজ গুলো আছে, আমাদের ভালো ভালো বেশ কিছু কোম্পানি আছে যেটা আমরাও জানি যে তারা কনফার্মেশন পিরিয়ড সাধারণত স্টাফদের ক্ষেত্রে 6 মান্থ, কেউ 1 ইয়ার কনফার্মেশন পিরিয়ড রাখে। সো কনফার্মেশন পরে দেন যদি আমরা তাদেরকে একটা অ্যাপ্রেজালের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কি হবে, একটা এমপ্লয়ি তার যে মাইগ্রেট করা বা তার যে কোম্পানির প্রতি তার ফেইথ এন্ড ট্রাস্ট এবং তার যে জব স্যাটিসফ্যাকশন এক্সিলেন্ট লেভেলে চলে যাবে। তো যদি আপনি কনফার্মেশন হওয়ার পরে যদি অ্যাপ্রেজালের মধ্যে দিয়ে তাকে বের করে নিয়ে আসতে পারবেন যে আমার এই নতুন এমপ্লয়ি আফটার ওয়ার্কিং 6 মান্থ অর আফটার ওয়ার্কিং 1 ইয়ার সে তার লেভেলটা আগে কোথায় ছিল, পোস্ট অ্যাক্টিভিটিস এন্ড প্রি অ্যাক্টিভিটিস এন্ড পোস্ট অ্যাক্টিভিটিস, সে বিফোর 6 মান্থ সে কোথায় ছিল এবং আমার কোম্পানিতে 6 মান্থ জব করার পরে তার লেভেলটা কোথায় চলে গেছে। সে দুইটা জিনিস আপনি জাস্টিফাই করতে পারেন। যদি এক্সিলেন্ট লেভেলে চলে ডেফিনেটলি তাকে সেভাবে পারফরমেন্স অ্যাপ্রেজালের যে পলিসি অনুযায়ী তাকে প্রমোট করতে হবে, তাকে ইনক্রিমেন্ট দিতে হবে বা তাকে অ্যাপ্রিজ করতে হবে, হোয়াটএভার এটা করতে হবে। নাম্বার হচ্ছে স্পেশাল ইভ্যালুয়েশনস। স্পেশাল ইভ্যালুয়েশনসটা হচ্ছে কি সাধারণত আমাদের প্রতিষ্ঠানে মাস্ট রিকোয়ার্ড কিছু এমপ্লয়িজ আছে, লাইক হচ্ছে কোন সুপারভাইজার আছে যে আপনার তার টার্গেট প্রোডাকশন 100-এ 100, কোন পিএম আছে সে নাম্বার 1 A+ ক্যাটাগরি পিএম, সে চোখ দেখাই বলে দিতে পারবে যে
আমি এই ফ্যাক্টরিতে প্রতি মাসে 10 লাখ 20 লাখ শিপমেন্ট দিয়ে দিতে পারবো। কোন এইচআর ম্যানেজার আছে, সে ম্যানেজমেন্ট কালচার, ম্যানেজমেন্ট সিস্টেম এক্সিলেন্ট, সেই ম্যানেজমেন্টের সাথে দেখে বলে দিতে পারবে যে আমি এখানে কোম্পানির আফটার 5 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স এই লেভেলে নিয়ে যেতে পারবো। এরকম কিছু হাইলি পটেনশিয়াল কিছু পারসন স্টাফ থাকে। এখন কথা হচ্ছে এই জাতীয় পটেনশিয়াল কোন লোকজন, এমপ্লয়ি বা কোন স্টাফ যদি আপনার বা আমার অফিস থেকে, কোম্পানি থেকে সাডেনলি লিভ করতে চায়, সেই ক্ষেত্রে তাকে আমরা কিভাবে রাখবো? ডেফিনেটলি তাদের জন্য তখন আমাকে, যেহেতু আমার কোম্পানি পলিসি আছে যে একটা পারফরমেন্স অ্যাপ্রেজাল, তখন এই পারফরমেন্স অ্যাপ্রেজালের কোনো টাইম ফ্রেম নাই। এনি টাইম ম্যানেজমেন্ট আপনাকে বলে দিতে পারে উইদিন 6 মান্থ, উইদিন 3 মান্থস হতে পারে, 1 ইয়ার হতে পারে, 2 ইয়ার্স হতে পারে, 3 ইয়ার্স হতে পারে, হোয়াটএভার ইট ডাজন্ট ম্যাটার, ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট ডিসিশন। ম্যানেজমেন্ট আপনাকে বলে দিয়েছে যে মিস্টার ওয়াই, মিস্টার এক্স ওয়াই জেড, আপনি এই এমপ্লয়িকে রাখার জন্য যা করা দরকার সেটাই আপনাকে করতে হবে। দেন আপনি কোন ওয়েতে যাবেন? আপনি কি আমি কি মুখস্থ বলে দিব যে হ্যাঁ স্যার তাকে আমরা 10,000 টাকা ইনক্রিমেন্ট দিব, তাকে আমরা 20,000 টাকার ইনক্রিমেন্ট দিব? কিসের ভিত্তিতে? যখন আমার অ্যাপ্রেজালটা করা থাকবে, বেসড অন অ্যাপ্রেজালের উপর বেস করে আমরা বলে দিতে হবে স্যার, তখন আমরা টপ ম্যানেজমেন্টকে বলতে পারি স্যার তার এই জায়গাটা এক্সপার্টিজম ভালো, তার প্রোডাকশন টার্গেট অ্যাচিভমেন্ট খুবই ভালো, তার ডিসিপ্লিনারি রেকর্ডস খুবই ভালো, তার অ্যাটেন্ডেন্স খুব ভালো। এই যখন বেসড অন কেপিআই বেসড বা স্পেসিফিক আমি ম্যানেজমেন্টকে বলে দিতে হবে স্যার এই জায়গায় তার সুপার পারফরমেন্স, তখন ম্যানেজমেন্ট বলে যে হ্যাঁ আমরা একে রাখবো। ম্যানেজমেন্ট রাখলে তখন কি হবে? আপনার কোম্পানি টার্গেট অ্যাচিভমেন্ট ভালো হবে, আপনার অন টাইম শিপমেন্ট হবে, আপনার বিজনেস পোর্টফোলিও বাড়বে, ওভার দ্য ইয়ারে আপনার শিপমেন্ট ভলিউম বাড়বে। সো আমরা এই তিনটা টাইম ফ্রেমের মধ্য দিয়ে আমরা একটি পারফরমেন্স অ্যাপ্রেজাল কন্ডাক্ট করতে পারি। নেক্সট, ফরমেশন অফ এ পারফরমেন্স এক্সিকিউটিভ কমিটি। আমি জাস্ট একটা ফ্রেম আপনাদের দেওয়ার চেষ্টা করছি। সো এটা ইটস নট লাইক এ বাইবেল যে আপনারা আপনাদের মতো করে একটা ফরম্যাট, বিষয়টা হচ্ছে একটা ফরম্যাট লাগবে যে আপনি এক্সিকিউটিভ কমিটিটা কিভাবে করবেন। প্রেসিডেন্ট, সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল এবং জেনারেল মেম্বার্স 4 সদস্য বা 5 সদস্য হইতে পারে, হোয়াটএভার। আমি জাস্ট একটা ফরম্যাট আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ফরম্যাট হচ্ছে কি আপনার প্রেসিডেন্ট থাকবে। একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে আমাদের, যে অ্যাপ্রেজালটা কখনোই আপনার অপারেশন বেসড বা প্রোডাকশন বেসড, যারা এইচআর ব্যাকগ্রাউন্ডের না, এই জাতীয় মানুষদের হাতে যদি অ্যাপ্রেজালের দায়িত্ব কখনোই রাখা যাবে না। অনেকটা হচ্ছে যে আপনার, আমরা একটা খুব কমন একটা স্পিচ আছে যে ছুরি যখন ডাক্তারের হাতে থাকে তখন সে পেশেন্ট নিরাপদ থাকে, আর একটা ছুরি যখন ডাক্তারের হাতে বাদ দিয়ে বা একজন ডাকাতের হাতে যায় তখন ওই মানুষের জীবন হুমকি স্বরূপ হয়ে যায়। এই জন্য পারফরমেন্স অ্যাপ্রেজালটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যদি ডাক্তারের কাছে না গিয়ে ডাকাতের হাতে যায়, রাইট ম্যান রাইট পারসন চুজিংটা যদি না হয়, তাহলে টোটালি আমার এই পলিসি, আমার প্রসিডিউরস, আমার যে পারফরমেন্স অ্যাপ্রেজাল, এটা ইট উইল বি ডিসফাংশনাল। আপনার ম্যানেজমেন্ট কালচার উইল বি ডেটোরেট, বিকজ যে লোকটা পারফরমেন্স অ্যাপ্রেজাল সম্বন্ধে যার কোনো নলেজই নেই, যার কোনো এক্সপার্টিজমই নাই, তাকে যদি আপনি বা আমরা দায়িত্ব দিই বা ম্যানেজমেন্ট যদি আমাদের দায়িত্ব দিয়ে থাকে যে হ্যাঁ তুমি হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল কমিটির হেড, তাইলে আলটিমেটলি দ্য পারপাস উইল নট সার্ভ। এনিওয়ে, সেক্রেটারি জেনারেল, জেনারেল মেম্বার, এটা জাস্ট একটা স্ট্রাকচার, একটা ফরম্যাট আপনাদের মতো করে, বাট ফরম্যাট মাস্ট রিকোয়ার্ড। যদি ইফ ইউ উড লাইক টু মেক অ্যান ইফেক্টিভ, আমরা যদি সেশনটাকে, আমরা যদি অ্যাপ্রেজালটাকে ইফেক্টিভ একটা ম্যানেজমেন্ট কালচারের আওতায় যদি নিয়ে আসতে চাই, দেন আমাকে মাস্ট একটা স্ট্রাকচার লাগবে, এক্সিকিউটিভ কমিটি লাগবে। এন্ড ডিপেন্ডস অন ইউর কালচারস, আপনার ম্যানেজমেন্ট প্র্যাকটিস। ম্যানেজমেন্ট কিভাবে বলে? ম্যানেজমেন্ট যদি বলে যে এখানে ডিরেক্টরে দাও, প্রোডাকশন হেডে দাও, জিএম কে দাও, তাইলে বেসিক্যালি আমাদের আসলে এন্ড অফ দ্য ডেতে বিইং এজ এইচআর প্রফেশনাল আমাদের কিছুই করার থাকে না। সো আমরা চাইলেও তার এগেইনস্টে যেটা। সো ডিপেন্ড টু দ্য সিচুয়েশনস। হ্যাঁ, অ্যাডভান্টেজ, পারফরমেন্স অ্যাপ্রেজালের অ্যাডভান্টেজ গুলো কি কি? যেমন হচ্ছে একটা এমপ্লয়ি করলো, বছরের পর বছর কাজ করলো, তার যদি কোনো প্রমোশন ইনক্রিমেন্ট না থাকে, তার যদি তার যে পারফরমেন্সটাকে যদি অ্যাপ্রেইজ করা, হাইলাইটস করা, এক্সপোজ করা, এটা যদি না থাকে, তাহলে মানুষ কাজ করে মোটিভেটেড হবে না। The person, he or she will be derailed, demotivated, demoralized. So that's why ফার্স্ট যে ইমোশনসটা কাজ করে, যে হ্যাঁ তার ভিতরে একটা এক্সট্রা ফিলিংস কাজ করে, এবং ফিলিংসটা হচ্ছে এমন জিনিস মানুষকে এক্সট্রিমলি মোটিভেট করে। মানুষের প্রত্যেকটা
দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন যে এক্সট্রা একটা লাইফ চলে আসে। এটা যেহেতু আমিও জব করি, আপনারা যারা ভিউয়ার্স যারা আছেন প্রত্যেকেই আমরা জব করি, যে প্রমোশন কার না ভাল লাগে। আমাকে যদি বলা হয় যে আপনার আজকে প্রমোশন দেওয়া হলো, আপনার আজকে 10,000 টাকা ইনক্রিমেন্ট দেওয়া হলো, 5,000 টাকা, 1,000 টাকা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বেসড অন পারফরমেন্স। সো এই জিনিসটা আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদের মোটিভেট করে। কম্পিটিশন, অ্যাপ্রেজাল যখন থাকবে প্রত্যেকের সাথে একটা পজিটিভ কম্পিটিশন তৈরি হবে। হ্যাঁ, আমার তো এখানে এ প্লাস পাইলে ইনক্রিমেন্ট আছে, প্রমোশনও আছে, বি গ্রেড পাইলে প্রমোশন আছে, আবার যদি পলিসি দেওয়া থাকে সি গ্রেড পাইলে তার আবার ডিমোশন হওয়ার সুযোগ আছে বা তার স্যালারি বাড়বে না। যখন এই জাতীয় একটা সিস্টেম যখন এস্টাবলিশ করা থাকবে, তখন কি হবে, প্রত্যেকটা স্টাফ একজনের সাথে আরেকজন কম্পিটিশন শুরু হবে। কে কত বেশি প্রোডাকশন দিতে পারে, কে কত বেশি শিপমেন্ট দিতে পারে, কার কোয়ালিটি কত হাই কোয়ালিটি হতে পারে, কার জবটা কত ভালো দেয়, কে বায়ার হ্যান্ডলিং কত স্মার্ট, কার মার্কেটিং এ অর্ডার কত ভালো, কার প্রোডাকশন অ্যাকাউন্টে ওভার দ্য ইয়ারে সেলস ভলিউম অনেক হাই, কার সেলস ভলিউম সবচেয়ে পুয়ার। এই বিষয়গুলো যখন আমার পরিষ্কারভাবে ডিফাইন করা থাকবে, তখন হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ের ভিতরে একটা পজিটিভ কম্পিটিশন শুরু হবে। আর যখনই কম্পিটিশন করা শুরু হবে, অটোমেটিক্যালি কোম্পানির সেলস বাড়বে, কোম্পানির প্রোডাকশন বাড়বে, কোম্পানির শিপমেন্ট বাড়বে, কোয়ালিটি প্রোডাকশন বাড়বে, ওভার দ্য ইয়ারে বিজনেস সিএম বাড়বে, সিএম তো বাড়বে না, কোম্পানির আর্নিংসটা বাড়বে, পোর্টফোলিওটা বাড়বে। এই জন্য কম্পিটিশনটা ইজ ইম্পর্টেন্ট, এবং সেটা তখনই বাড়বে যখন আমার একটা অ্যাপ্রেজাল সিস্টেম থাকে। ইফেক্টিভ হইতে হবে, নট ইফেক্টিভ অ্যাপ্রেজাল না। সিকিউরিটি অফ এমপ্লয়িজ, সিকিউরিটি মিনস কি, একটা এমপ্লয়ি 10 বছর চাকরি করলো, 20 বছর চাকরি করলো, আমরা প্রায় সময় দেখে থাকি যে 10 বছর যাবত চাকরি করে এক্সিকিউটিভ, 5 বছর যাবত চাকরি করে এক্সিকিউটিভ। আমি পার্সোনালি আই সিন লাইক দ্যাট, যে প্রায় সময় দেখছি যে 5, 7 বছর, 8 বছর কোনো পারফরমেন্স নাই, কোনো অ্যাপ্রেজাল নাই, তার কোনো প্রমোশন নাই, ইনক্রিমেন্ট নাই, মালিক মন চাইলে দিছে। সো এই জাতীয় জিনিসের পার্সোনাল যে প্রফেশন এমপ্লয়িজ সিকিউরিটি, জব সিকিউরিটিস এর ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট রোল, যে আমার যদি প্রমোশনস থাকে তাহলে সে ইনসিকিউর ফিল করবে না, যে না আমার এখানেতে জব করতে হবে, আমি এই কোম্পানি ছেড়ে কখনোই যাব না, কারণ এই কোম্পানিতে আর যাই হোক এখানে পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম আছে, আমি একটু যদি ভালো করতে পারি তাইলে এখানেই আমার ম্যানেজার হওয়ার সুযোগ আছে, আমি এখন এক্সিকিউটিভস আছি, আমি এখান থেকে একটা সময় জিএম হওয়ার স্কোপ আছে, কারণ এখানে পারফরমেন্স অ্যাপ্রেজাল আছে। তখন ও একটা স্বপ্ন রাখবে যে না, আমি প্ল্যান করছি এখানেই বসে আমি 10 বছর আজীবন চাকরি করবো, এই কোম্পানির সিস্টেম ভালো, আমি আমার নিজেকে এমন ভাবে কোয়ালিফাই করে তুলবো, এমন ভাবে নিজেকে যোগ্য করে তুলবো যেন এই কোম্পানি আমি আর জীবনে ছাড়বো না। ডেফিনেটলি এই জাতীয় অর্গানাইজেশন কিন্তু আমাদের বাংলাদেশই আছে। বাংলাদেশে যদি আরএমজি তে বলি, ইপিজেড এ লট অফ অর্গানাইজেশন ইজ দেয়ার। ইপিজেড এ আমাদের সাথে এখানে অনেকে ইপিজেড এর অনেক বড় বড় সিনিয়র কর্মকর্তারা আছে, যে ইপিজেড অনেক ভালো ভালো অর্গানাইজেশন আছে যারা কখনো জব ছাড়ে না, কারণ ওখানে অ্যাপ্রেজাল আছে, ওখানে পারফরমেন্স অ্যাপ্রেজাল আছে। সে জানে যে আমি যদি এখানে জুনিয়র এক্সিকিউটিভ আছে, জুনিয়র এক্সিকিউটিভ থেকে আমি 10 বছর চাকরি করলে আমি 10 বছর পরে জিএম হইতে পারবো, কারণ ওখানে সিস্টেম ইজ দেয়ার, সিস্টেম ইজ ফাংশনিং ইফেক্টিভলি। তখন কি হবে, সে সেখান থেকে যায় না। এই জন্য ইপিজেড এ দেখবেন, বিডি জবসে গেলে দেখবেন যে ইপিজেড এর সার্কুলার কম, ইপিজেড এর সার্কুলার একেবারেই পুয়ার। বাট আমরা যদি ইপিজেড এর বাইরে যে লোকাল অর্গানাইজেশন গুলো আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো আছে, লট অফ সার্কুলার ইজ হিয়ার এন্ড দেয়ার, লট অফ সার্কুলারস। প্রতি মাসে দেখবেন যে এক একটা কিছু কিছু কোম্পানি আছে 12 মাস রিক্রুট করে, কারণ তার এখানে লোক থাকে না, বিকজ অফ হি অর শি ডিডন্ট ফিল দ্য জব ইজ সিকিউরড। She or he is feeling my job is not insecure, my job is insecure. এই জন্য জব সিকিউরিটি তখনই সে ফিল করবে যে আই এম দ্য সিকিউর জব, আই হ্যাভ দ্য সিকিউর জব, যে যখন সেখানে পারফরমেন্স অ্যাপ্রেজাল আছে, একটা নাইস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ওয়ার্কিং ইন দেয়ার। তখন কি হবে, সে আপনার কোম্পানিতে দেখবেন মাইগ্রেশন কমে যাবে, অটোমেটিক্যালি মাইগ্রেশন কমে যাবে এবং টার্নওভার অনেক বাড়বে, বিজনেসও বাড়বে। ওয়েল, নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আমরা ইতিমধ্যে অলরেডি বলে ফেলেছি, যে স্ট্যাটিস্টিক্যাল বলতে আমরা ক্যাটাগরাইজড একটা এমপ্লয়ি পাবো, কে হাই পটেনশিয়াল এমপ্লয়ি, কে লোয়ার পারফরমেন্স, কে বেস্ট পারফরমেন্স, কে এভারেজ পারফর্মার। এবং এর মধ্যে দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু কিছু লোক আছে যারা কোম্পানিতে একেবারে ইউজলেস, টোটালি দে আর ইউজলেস। এই জাতীয় কিছু লোকগুলোকে আমরা ক্যাটাগরাইজ করা সম্ভব যদি পারফরমেন্স অ্যাপ্রেজাল ঠিক থাকে। ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ,
ওভারঅল হচ্ছে একটা এমপ্লয়িকে ডেভেলপ করার বেস্ট ওয়ে হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রেজাল। কারণ সে যখন তার টোটাল যে আমরা বলি না যে আমল নামাটা, যে 1 বছরের আমল নামাটা এখানে পরিষ্কার দেয়া থাকবে যে হ্যাঁ আমার ওভার দ্য ইয়ার আমার টার্গেট ছিল এত, অ্যাচিভমেন্ট হতো 1 বছরে আমার অ্যাটেন্ডেন্স ছিল এতটুকু, 1 বছরে আমার ডিসিপ্লিন অ্যাকশনস ছিল এই, 1 বছরে আমার অ্যাটিটিউড মার্কিং হচ্ছে এই। ওভারঅল যখন রিপোর্টসটা তখন থাকবে, সে নিজেকে তখন তার আত্মসমালোচনা বোধটা চলে আসে, তার ভিতরে একটা উপলব্ধি তৈরি হয়, তার ভিতরে একটা কিউরিয়াস মাইন্ড তৈরি হয় যে না আমি তো এই লেভেলে আছি, আমার এখান থেকে আরো অনেক ইমপ্রুভ করতে হবে, যা আমি অনেক ভালো লেভেলে আছি তাকে আমাকে এটা সাস্টেইন করতে হবে, আমার যে এক্সপার্টিজমটা আছে এই জায়গাটাকে আমাকে এট এনি কস্ট এট বেস্ট আই হ্যাভ টু কন্টিনিউ ইট, আই হ্যাভ টু সাস্টেইন ইট। তখন কি আস্তে আস্তে আমাদের টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা, এমপ্লয়িজরা তারা ডেভেলপমেন্ট যে অ্যাপ্রোচটা আছে এই অ্যাপ্রোচটা সবার ভিতরে গ্রো করবে। যখনই টোটাল ম্যানেজমেন্ট স্টাফসদের মধ্যে বা এমপ্লয়িজদের মধ্যে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা ইনবিল্ড হবে, তখন অটোমেটিক্যালি আমার কোম্পানির সিস্টেমটা ডেভেলপ হবে। ওয়েল, next slide, methods of performance appraisals. There is 2 methods in here. Number হচ্ছে ট্রেডিশনাল মেথডস, নাম্বার 2 হচ্ছে মডার্ন মেথডস। তো ট্রেডিশনাল মেথডস গুলো হচ্ছে মোস্টলি পার্টিসিপেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের ম্যাক্সিমাম যে কোম্পানিজ গুলো আছে তারা সাধারণত ট্রেডিশনাল মেথডস গুলো হ্যাবিচুয়েটেড। আমরা ফার্স্ট অফ ওয়ার্ল্ড এর মধ্যে এখনো না, আমরা ডেভেলপ কান্ট্রি না। মডার্ন মেথডস গুলো ডেভেলপ কান্ট্রিতে 100% মডার্ন মেথডস গুলো তারা অ্যাপ্লাই করে। মডার্ন কান্ট্রিজ, ডেভেলপ কান্ট্রিজ গুলো তারা ট্রেডিশনাল মেথডস গুলো, বাট আমরা এখনো হ্যাঁ বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা মডার্ন মেথডস গুলো আছে। সো আমরা এই ট্রেডিশনাল মেথডস এবং মডার্ন মেথডস এর মধ্যে আমরা আজকের সেশনে একটা ফরম্যাট আপনাদের সাথে ডিসকাশন করব। যেহেতু রমজান মাস, আমাদের অলরেডি 4টা বেজে গেছে, আমাদের সময়ও কম। সো এই কম সময়ের মধ্য দিয়ে আমাদের সেশনটাকে একটু ইফেক্টিভ করার চেষ্টা করব। অনেকে আমাদের এখানে প্রিপারেশন নিতে হবে নেক্সট আমাদের ইফতারির জন্য, এই জন্য আমরা শুধুমাত্র আজকে ঠিক করেছি যে একটা মেথডস উইথ স্ট্রাকচার আমরা এখানে শো করার চেষ্টা করব, যেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এবং প্রফেশনাল লাইফে জিনিসটা যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, ট্রেডিশনাল মেথডস এর ভিতরে আছে 6টা মেথডস আছে। ট্রেডিশনাল মেথডস 6টা, এই 6টার মধ্যে আমরা একটা মেথডস বেসিক্যালি ডিসকাস করব। আমরা জাস্ট মেথডস গুলো দিচ্ছি, এখানে আমরা ডিসকাস করার টাইম কম পাবো, কারণ সামনে আমাদের ফুল একটা স্ট্রাকচার, একটা ফরম্যাট নিয়ে আমরা ডিসকাস করব। এক নম্বর হচ্ছে রেটিং স্কেলস মেথড, চেকলিস্ট মেথড, ক্রিটিক্যাল ইনসিডেন্ট মেথড, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল মেথডস, ফোর্স ডিস্ট্রিবিউশন মেথডস, একটা হচ্ছে এসএ মেথডস। রেটিং মেথডসটা আমরা দেখব ডিরেক্টলি, আমরা এই ফরম্যাটটা নিয়ে মূলত আমরা আজকে বেশি সময় দেব। ম্যাক্সিমাম কোম্পানিগুলো বাংলাদেশে যে আমাদের রেটিং স্কেলটা নিয়ে আমরা কাজ করে থাকি। সো আমরা রেটিং স্কেলটা নিয়ে একটা ফরম্যাট নিয়ে, একদম প্র্যাকটিক্যাল একটা ফরম্যাট নিয়ে কিভাবে কাজ করব এই জিনিসটা আমরা জোর দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে মডার্ন মেথডস হচ্ছে 4টা, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, ডিএআরস, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টার, আর ফাইনাল হচ্ছে 360 ডিগ্রি ইভালুয়েশনস। তো মডার্ন মেথডস গুলো হচ্ছে 4টা, ট্রেডিশনাল মেথড হচ্ছে 6টা। সো আমরা একটা মেথডস নিয়ে ডিসকাস করব। এবার একটু যাব, সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা এখন যেটাতে চলে যাব, যে একটা চেকলিস্ট মেথডস, সরি আমাদের সেশনটা হচ্ছে রেটিং স্কেলস মেথড, যেটা রেটিং স্কেলস মেথডসটা নিয়ে আমরা এখন ডিসকাশনে যাব। হ্যাঁ, রেটিং স্কেলস মেথড হচ্ছে জাস্ট পারফরমেন্স অ্যাপ্রেজালের টোটাল রেটিং স্কেলস এর একটা ফরম্যাট আপনাদের মাঝে দেখাবো, যে এই ফরম্যাটটা কিভাবে আমরা করতে পারি। ম্যাক্সিমাম কোম্পানিগুলো আমরা এই জাতীয় একটা ফরম্যাট ইউজ করে থাকি। সো এখান থেকে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছুটা অ্যাড রিমুভ করে, কিছুটা স্ট্যান্ডার্ডাইজ করে আপনাদের সাথে প্রেজেন্ট করা। নাম্বার 1, দেখেন এখানে ইনফরমেশন গুলো অ্যাজ ইউজুয়াল দিয়ে রাখবেন। আমরা 9টা কেপিআই এখানে সেট করা আছে।
9টা কেপিআই এর মধ্যে, এবং সেখানে দেয়া আছে যে স্কোর অ্যালোকেশনস, অবটেইনড স্কোরস এবং ফাইনালি কমেন্টস। এবার নাম্বার 1 কেপিআই হচ্ছে যে অ্যাটিটিউড এন্ড অ্যাপ্রোচ। তো এখন অ্যাটিটিউডে এখানে 4টা ক্যাটাগরাইজ করা আছে, এক্সিলেন্স আছে, ভেরি গুড আছে, গুড আছে, ফেয়ার আছে, পুয়ার আছে। এখন কথা হচ্ছে অ্যাটিটিউড এন্ড অ্যাপ্রোচ, এইটা কে সিলেক্ট করবে? লাইক আমরা সুপারভাইজারের অ্যাপ্রেজাল করব বা ফ্লোর স্টাফদের অ্যাপ্রেজাল করব। ফ্লোর স্টাফ আছে, কর্পোরেট স্টাফ আছে, কর্পোরেট স্টাফের ভিতরে আবার আপনার অনেক ডিফারেন্ট আছে। ডিফারেন্স হচ্ছে আমরা মার্চেন্ডাইজার আছে, সেও কিন্তু কর্পোরেট স্টাফ, কমার্শিয়াল এক্সিকিউটিভস আছে, এইচআর অ্যাডমিন কমপ্লেক্স আমরা আছি যারা আছে। এরপর হচ্ছে ডিফারেন্ট মার্কেটিং টিম আছে। সো এই জাতীয় ডিপার্টমেন্টের মধ্যে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা ব্যক্তির অ্যাপ্রেজাল করব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট হেডকে সাথে নিয়ে করতে হবে। সো অ্যাটিটিউড বিইং এজ এ শুধুমাত্র এইচআর ম্যানেজার বসে তার অ্যাটিটিউড ভালো, তার এক্সিলেন্ট 10-এ 10 দিয়ে দিলাম, অথচ প্রোডাকশন ম্যানেজার জানে যে ওই সুপারভাইজারের অ্যাটিটিউড সবচেয়ে খারাপ, তখন কিন্তু আপনার পারফরমেন্স অ্যাপ্রেজালটা প্রপারলি আর ফাংশনিং হবে না। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে আমরা অ্যাপ্রেজাল একটা কমিটি থাকতে হবে। সো ওই কমিটির মধ্যে সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে আই হেড এবং অপারেশন হেড, প্রোডাকশন হেড তাদেরকে লাগবে। সো প্রোডাকশন হেড উইল ডিসাইড দ্য পারসনস তার যে অ্যাটিটিউডটা কোন লেভেলে আছে। আপনি তার কাছ থেকে নিবেন, হ্যাঁ ডেফিনেটলি আপনি ক্রস চেক করবেন, কারণ আপনার কাছে লট অফ ডিলিংস হচ্ছে এইচআর এইচআর এর মাধ্যমেই হয়। সো এখানে 2টা বিষয় আমাদের সমন্বয় করতে হবে যে আমি তাকে রেটিং এ কত দিব, 10 দিব না 8 দিব না 6 দিব না 2 দিব। লয়ালিটি টুয়ার্ডস কোম্পানি, লয়ালিটি মানে হচ্ছে কি যে একজন, আমাদের অনেক স্টাফ আছে যে তারা বিশ্বস্ততা এবং কোম্পানির প্রতি তাদের ট্রাস্ট, ফেথ এন্ড ট্রাস্টটা কতটুকু, যে একজন হচ্ছে গিয়া সে আপনার এমনও ম্যানেজার আছে, কোম্পানি ম্যানেজমেন্ট কখনো চিন্তা করবে না যে ওই কোম্পানিতে হ্যাঁ অমুক ম্যানেজার আছে আমার আর দরকার নেই। এমন পিএম আছে যে যেই পিএম থাকলে ফ্যাক্টরি ম্যানেজার বা সে 5 দিন 7 দিন অফিসে না আসলেও সে তার মধ্যে কোনো টেনশন নেই, কারণ সে জানে যে এই লোকটা এতটাই ট্রাস্টেড এবং লয়াল পারসন, সে জিএম এর রোল প্লে করতে পারবে, সে ম্যানেজারিয়াল রোল প্লে করতে পারবে। এমন খুবই ইফেক্টিভলি লিড দিতে হবে, দ্যাট ইজ কল লয়্যালটি, যে তার মানে তার কোম্পানির প্রতি বিশ্বস্ততা, তার ক্যাপাসিটি, তার স্ট্রেংথ কতটুকু স্টেবল, এটাকে বলা হচ্ছে যে লয়্যালিটি। সো এই লয়্যালিটি মার্কিংটা যখন আমরা করব, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ম্যানেজার্স বা প্রোডাকশন হেড যিনি আছে তার কনসার্ন নিয়েই আমরা তার রেটিংসটা করব। রেটিং স্কিলস নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি। সো রেটিং এরটা ইজ ইম্পর্টেন্ট, যে যখন আমরা রেটিংস করব, কনসার্ন ডিপার্টমেন্ট হেড, কনসার্ন ম্যানেজার, কনসার্ন হেড অফ দ্য সেকশন, তাকে নিয়ে আমাকে করতে হবে। আদারওয়াইজ সে মনে করবে তার ভিতরে একটা কনফিউশন বা কন্ট্রাডিক্ট ক্রিয়েট হবে, যে আমরা প্রায় সময় দেখি যে হ্যাঁ অ্যাডমিনের লোক করে, অ্যাডমিনের লোক করে, আমরা জানি না, এইচআর এর লোক তারাই তাদের মতো করে, প্রোডাকশনের সাথে কোনো খবর নেই, পাত্তা দেয় না। এই বিষয়গুলো তখন আর হাইলাইটস হবে না। অ্যাটেন্ডেন্স এটা আপনার সিস্টেমেটিক, পেরুলে যা আছে তাই, পেরুলে অ্যাটেন্ডেন্স যা আছে সেই অনুযায়ী আপনি মার্কিং করে দিবেন। তার যদি 100% থাকে 100 পাবে, 80% হলে 8 পাবে, 60% 6 পাবে। অ্যাজ পার লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি কিন্তু ভিন্ন একটা জিনিস, যে কেউ কাজে খুবই ভালো, প্রোডাকশন তার খুবই ভালো, তার নলেজ স্কিলস খুবই ভালো, কিন্তু সে তার ফলোয়ার্স নাই, লোকজন তাকে লিডার হিসাবে মানে না। লিডার হওয়ার জন্য যে ক্যাপাসিটি গুলো আছে, এই জিনিসগুলাই যার মধ্যে বিদ্যমান, আমরা তাকেই রেটিংসটা 10-এ 10 দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু 10-এ 10 দেওয়া সম্ভব না। ট্রান্সপারেন্সি এন্ড মোরালিটি, ট্রান্সপারেন্সি বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা কাজেরই কিন্তু ট্রান্সপারেন্সি আছে। লাইক দেখবেন আমাদের প্রোডাকশন টিমে অনেক সময় তারা আপনার মেশিন ইউজ করে 10টা, বাট রিপোর্টে লেখা যায় 8টা। কারণ কি? প্রত্যেকটা মেশিন পার আর্নিং কস্ট আছে, প্রত্যেকটা অপারেটরের আর্নিং কস্ট আছে। ঠিক আমরা যদি আবার কর্পোরেট স্টাফ ধরি, তাদেরও কিন্তু ট্রান্সপারেন্সি আছে। 10টা কাজ দিল, 8টা কাজ করলো, 2টা কাজ করলো না, বাট ম্যানেজমেন্টকে কমিউনিকেট করলো যে হ্যাঁ 10-এ 10 10টা কাজই আমি আমার ডান। দ্যাট ইজ কল ট্রান্সপারেন্সি।
অ্যাকাউন্টস টিমে যারা আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল যারা প্লে করে, মার্কেটিং টিমে যারা রোল প্লে করে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে যারা রোল প্লে করে, পারচেস ডিপার্টমেন্টে যারা রোল প্লে করে, প্রত্যেকটা দেখ ট্রান্সপারেন্সি মানে হচ্ছে শুধুমাত্র যারা অ্যাকাউন্টস আর অ্যাডমিনের লোক যে ট্রান্সপারেন্সি হবে, ট্রান্সপারেন্ট হবে, বাকি হবে না, নট লাইক দ্যাট। ট্রান্সপারেন্সি মানেই হচ্ছে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জব অ্যাজ পার মাই টার্গেট, অ্যাজ পার মাই জব ডেসক্রিপশন প্রপারলি আমি ফাংশনিং করতে পারতেছি কি না, প্রপারলি আমি ম্যানেজমেন্টকে রিপোর্টিং করতে পারতেছি কিনা, দ্যাট ইজ কল ট্রান্সপারেন্সি। এবং এবং যাই হোয়াট এভার ইট, আমার পারফরমেন্স কম হইতে পারে, আমার জব 100টার ভিতরে আমার 10টার মধ্যে আমার 8টা কাজ নাও হইতে পারে, বাট সেটাও হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট টু মাই সিনিয়র, টু মাই রিপোর্টিং বস। তো এই জায়গাটা যদি আমরা ফলসিফাইড করি, এই জায়গায় যদি আমরা রং ইনফরমেশনস দেই আমার ম্যানেজমেন্টকে বা আমার রিপোর্টসে বা আমার রেকর্ডস, আমি যখন ডকুমেন্টেশন মেনটেন করি সেখানে যদি রং ইনফরমেশন মেনটেন করি, দ্যাট ইজ কল ট্রান্সপারেন্সি, ল্যাকস অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড মোরালিটি। সো এই মোরালিটি এবং ট্রান্সপারেন্সির জায়গাটা এখানে যার ঠিকবে এটা ডিসাইড করবে কে, সেটাও আবার সে কনসার্ন ডিপার্টমেন্ট হেড এবং এক্সিকিউটিভ টিম, পারফরমেন্স অ্যাপ্রেজাল যে এক্সিকিউটিভ টিম তারা বসে ডিসাইড করবে যে হ্যাঁ ওনার ট্রান্সপারেন্সি আর মোরালিটি ইদার রাইট অর রং। তারপর হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস এন্ড ইনিশিয়েটিভ ক্যাপাসিটি, ইম্পর্টেন্ট একটা রোল। প্রোঅ্যাক্টিভনেস বলতে কি, এখন কোন লোকরে বললে কাজ করে, কোন লোকরে বললে কাজ করে না। এরকম অনেক সুপারভাইজার আছে, আপনি দেখবেন যে সে টার্গেট দেওয়া আছে 2000, সে 2200-2500 টার্গেট অ্যাচিভ করে ফেলছে। আপনার অনেক সুপারভাইজার আছে, আপনার লাইন লেআউটে 5 জন অপারেটর নাই, 6 জন অপারেটর অ্যাবসেন্ট, সে কখনো এইচআর আসবে না যে স্যার আমার অপারেটর দেন, সে কখনো আপনার পিএম এর কাছে আসবে না যে আমার অপারেটর নেই, অপারেটরের জন্য আমি কাজ করতে পারতেছি না। আপনারা যদি একটু ফলো করেন এই জিনিসগুলো দেখবেন পরিষ্কার। অনেক সুপারভাইজার আছে অপারেটর অ্যাবসেন্ট হোক, কারণ ও প্রোঅ্যাক্টিভনেসটা কোথায় দেখেন, ও প্রোঅ্যাক্টিভনেস হচ্ছে 5টা অপারেটর এগেইনস্টে 5টা হেল্পার আছে বা 2জন হেল্পার আছে, 2জন হেল্পারকে সে আগে থেকে ম্যানেজমেন্ট বলুক আর না বলুক, সে নিজের থেকে 2জন হেল্পারকে সে অপারেটর বানায় ফেলাইছে। আমার পেরুলে দেয়া আছে, কার্ডে দেয়া আছে সে হেল্পার, বাট সে সুপারভাইজার তার প্রোডাক্টিভিটির মধ্য দিয়ে সে করছে আগে তাকে কাজ শিখিয়ে ফেলেছে। কাজ শিখিয়ে ফেলার কারণে যখন ওই অপারেটর যদি অ্যাবসেন্টও থাকে, সে হেল্পারের মাধ্যমে টোটাল তার টার্গেট অপারেশন ঠিক করে ফেলছে। এখন এই জাতীয় প্রোঅ্যাক্টিভনেস যাদের মধ্যে থাকবে, এটা ম্যানেজারিয়াল লেভেলেও থাকতে পারে, এক্সিকিউটিভ লেভেলেও থাকতে পারে, প্রত্যেকটা লেভেলে আমার প্রোঅ্যাক্টিভনেসটা এবং ইনিশিয়েটিভ ক্যাপাসিটি, যে আমি নিজে রিস্ক নিয়ে কাজটা করে ফেলবো আর নিজের মধ্যে ইনোভেশনসটা কাজ করতে হবে। তো এই কাজটা যার মধ্যেই পরিলক্ষিত হবে তাকেই বলবো যে আমরা প্রোঅ্যাক্টিভনেসটা তার কতটুকু আছে, তার ইনিশিয়েটিভ ক্যাপাসিটি কতটুকু আছে, সেই আলোকে আমরা রেটিংসটা করব। এবার আসি ইম্পর্টেন্ট একটা জায়গা, পারফরমেন্স অন দ্য জব। এটা হচ্ছে এখানে কিন্তু নাম্বার আমার 30, প্রত্যেকটা কেপিআই তে নাম্বার দেয়া আছে 10 করে, এখানে কিন্তু আমার দেয়া আছে নাম্বার 30। কারণ কি, সরাসরি এবার এতক্ষণ যে আমরা বিষয়গুলো নিয়েছি সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি তার স্কিলস গুলো, এবার হচ্ছে ডিরেক্টলি তার যা মানে আমরা যাকে যেই পোস্টে যেই পদবীর জন্য আমরা তাকে রিক্রুট করছি ওই পদবীর কাজটা কি দেখেন। পারফরমেন্স অন দ্য জব, টার্গেট অ্যাচিভমেন্ট, ইন্সপেকশন স্ট্যাটাস, শিপমেন্ট স্ট্যাটাস, আমরা 3টা ক্যাটাগরাইজ করার চেষ্টা করছি। টার্গেট অ্যাচিভমেন্ট বলতে কি বুঝি, আমাদের এখানে যদি ইন টার্মস অফ আরএমজি সেক্টরকে আমরা কোড করে থাকি, যে আরএমজি তে আমাদের রেডিমেড গার্মেন্টসে আমাদের হচ্ছে লাইন বেসড সুপারভাইজার, প্রত্যেকটা লাইনে মিনিমাম 2টা করে সুপারভাইজার আছে নিটে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। বা যারা ওভেন ফ্যাক্টরিতে সুপারভাইজার হয়তো আরো বেশি কেউ ইউজ করতে পারেন, ইনপুট তারপর প্রসেস আর একজন হচ্ছে আউটপুট। এনিওয়ে আমরা যদি 2টা মিনিমাম ধরে থাকি, এখন সুপারভাইজার আছে 50 লাইনের ফ্যাক্টরিতে মিনিমাম আমার কাটিং সেকশন, কোয়ালিটি সেকশন, প্রোডাকশন সেকশন এবং হচ্ছে ফিনিশিং, কমপক্ষে 200 থেকে 300 সুপারভাইজার একটা ছোট ফ্যাক্টরিতে হইলেও থাকে। এখন এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে আমি কিভাবে তাকে ইনক্রিমেন্ট করব, তার রোলটা কিভাবে হবে, সহজ একদম সিম্পল হচ্ছে টার্গেট অ্যাচিভমেন্ট, যে তার টার্গেট কতটুকু ছিল প্রতিদিন ডেইলি বেসিস টার্গেট। এই টার্গেট অ্যাচিভমেন্ট রেকর্ডসটা কিন্তু আপনি আইর কাছে পাবেন, আপনার ফ্যাক্টরিতে যদি প্রোডাকশন অ্যাকাউন্ট থাকে ওর কাছে পাবেন,
আপনার ফ্যাক্টরিতে যদি এমআইএস ডিপার্টমেন্ট থাকে, এমআইএস এর কাছে কিন্তু ডেটাটা আছে। আপনার ফ্যাক্টরিতে হোয়াট এভার ধরেন প্রোডাকশনও, আপনার প্রোডাকশন অ্যাকাউন্টেন্টও নাই আপনার ফ্যাক্টরিতে, বা আপনার ফ্যাক্টরিতে আই টিমও নাই, বা আপনার ফ্যাক্টরিতে কোনো এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমও নাই, একেবারেই মিডল ক্লাস বা একেবারেই মানে রাইজিং একটা ফ্যাক্টরি, অ্যাটলিস্ট পিএম এর কাছে আপনার ডেটাটা কিন্তু আছে। কারণ পিএম কে প্রতিদিন একটা টার্গেট বোঝায় দিতে হয়। অ্যাটলিস্ট আপনার ফ্লোরে গিয়ে দেখবেন যে একটা বোর্ড আছে প্রোডাকশন, ওই অপারেটর প্রতিদিন গিয়ে একজন রিপোর্টার আছে, প্রতি ঘন্টায় ঘন্টায় আওয়ারলি প্রোডাকশন রিপোর্টটা দেখেন সে আপডেট করে। এবং ওই রিপোর্টারের কাছে আপনি যত বাংলা ফ্যাক্টরিও যদিও হয়, তাইলে আপনি অ্যাটলিস্ট টার্গেট অ্যাচিভমেন্ট, যে টার্গেট অ্যাচিভমেন্টে আমরা যে 7 নম্বর পয়েন্ট আছে যেটা টার্গেট অ্যাচিভমেন্ট, আপনি এই রেকর্ডসটা নিয়ে নিতে পারবেন অটোমেটিক্যালি। সুপারভাইজার পারফরম্যান্স অ্যাপ্রেজাল এই জায়গাটা আপনি একদম ইজি, লাস্ট 6 মান্থ এবং 1 ইয়ারের ডাটাটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। জাস্ট লাইন ওয়াইজ তার পারফরম্যান্স ডাটাটা বসায় দিবেন। এ নাম্বার লাইনে টার্গেট অ্যাচিভমেন্ট, প্রতি মাসে ডাটা আছে। এ নাম্বার লাইনে টার্গেট ছিল কত, মাস শেষে 1 লাখ, টার্গেট হয়েছে 90,000, অ্যাচিভ হয়েছে 90,000, বা টার্গেট হয়েছে 1 লাখ, অ্যাচিভ হয়েছে 1 লাখ বা 1,05,000। সো এই ডেটাটা যখনই আপনি ইন্ডিভিজুয়ালি রেটিংস করা শুরু করবেন, কাউন্ট ডাউন করা স্টার্ট করবেন, অটোমেটিক্যালি আপনি ওভার দ্য ইয়ার ক্যালকুলেশন করে ফেলতে পারবেন যে তার টার্গেট অ্যাচিভমেন্ট 100 না 100 ওভার। যার 100 হবে ডেফিনেটলি আপনাকে তাকে মাস্ট 30 আউট অফ 30 দিতে হবে। এখন এক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে কোয়ালিটি আমরা 3টা ক্যাটাগরাইজ করা আছে, কিন্তু একটা হচ্ছে টার্গেট অ্যাচিভমেন্ট, টার্গেট হচ্ছে ফ্লোর স্টাফ যারা আছে, সুইং ডিপার্টমেন্ট, কাটিং ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, ফিনিশিং ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট সেট করা আছে। এখন সুপারভাইজার থেকে ইনচার্জ অর ম্যানেজার পর্যন্ত যারা আছে তাদের হচ্ছে টার্গেট অ্যাচিভমেন্ট। এখন আরেকটা জায়গায় দেখেন ইন্সপেকশন স্ট্যাটাস, ইন্সপেকশন ওভার দ্য ইয়ার, ওভার দ্য মান্থ, প্রতিটা মাসে কিন্তু ইনলাইন ইন্সপেকশন হয়। ইন্সপেকশন কিন্তু বিভিন্ন প্রকারের আছে। নাম্বার 1 হচ্ছে আপনার ইনলাইন ইন্সপেকশন, প্রি ফাইনাল ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন, 3 ধরনের ইন্সপেকশন কিন্তু আমাদের হয়ে থাকে। এখন 3টা ইন্সপেকশনের ডাটা আছে। আপনি কোয়ালিটি ম্যানেজার, তার পারফরম্যান্স অ্যাপ্রেজাল করবেন কি দিয়ে? কোয়ালিটি ইনচার্জ আছে, কোয়ালিটি সুপারভাইজার আছে, কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, কোয়ালিটি জিএম আছে। সো কোয়ালিটি জিএম এর আপনি কিভাবে পারফরম্যান্স অ্যাপ্রেজাল করবেন? সো তার পারফরম্যান্স অ্যাপ্রেজাল করার জন্য তাকে আপনি কোয়ালিটি পয়েন্টস অফ ভিউ থেকে আপনাকে অ্যাপ্রেজালটা করতে হবে, কারণ তার ডেটা ইজ অ্যাভেলেবল ইন আওয়ার ফ্যাক্টরি। ডেটা কি, আপনার ইনলাইন ইন্সপেকশন দেখবেন প্রত্যেকটা কোয়ালিটি সুপারভাইজারের হাতে তার ইনলাইন ইন্সপেকশন, মানে যেটা সরাসরি লাইন থেকে একটা বডি নিয়ে আসার পরে যে ইন্সপেকশনটা করা হয়ে থাকে সেটাকে বলা ইনলাইন ইন্সপেকশন। প্রি ফাইনাল হচ্ছে টোটাল গুডসটা যখন ফিনিশিং এ যায়, ফিনিশিং এ যাওয়ার পরে যে ইন্সপেকশনটা হয় ফিনিশিং এরিয়া থেকে, সেখানে হচ্ছে ফিনিশিং প্রি ফাইনাল ইন্সপেকশন। মালটা জাস্ট প্যাক করার আগে যে একটা ইন্সপেকশন হয় সেটা হচ্ছে প্রি ফাইনাল ইন্সপেকশন। এবং ফাইনালি হচ্ছে যেটা থার্ড পার্টি করে থাকে, ব্র্যান্ড বা বায়ার সরাসরি যে ইন্সপেকশন করে থাকে সেটাকে হচ্ছে ফাইনাল ইন্সপেকশন। এখন এই 3টা রিপোর্ট প্রতি মাসে, ইনলাইন কিন্তু প্রতিদিন হয়, আউটপুটে বডি আসার আগে ইনলাইন একটা ইন্সপেকশন হয়ে যায়, দেখবেন ট্রাফিক সিস্টেমে রেটিং করা থাকে, এটা কোয়ালিটি সুপারভাইজার করে থাকে। সো ইনলাইন ইন্সপেকশন কিন্তু আপনি ডাটা রেগুলার পেয়ে যাচ্ছেন। প্রি ফাইনাল ইন্সপেকশন এটা রেগুলার হয় না, এটা সাধারণত মান্থলি হয় বা উইকলি হয় বা কোয়ার্টারলি হয়। সো এই ইন্সপেকশনের ডেটাটাও কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল, জাস্ট ইউ হ্যাভ টু কালেক্ট ফ্রম দ্য রাইট পারসন বা কনসার্ন পারসন। আপনি প্রোডাকশন সুপারভাইজার কাছে বা কোয়ালিটি সুপারভাইজার, কোয়ালিটি ইনচার্জ যারা আছে তার কাছে এই ডাটাটা কিন্তু দেয়া আছে। সো তার কাছ থেকে আমার ডাটাটা নিয়ে নিতে হবে। এখন ধরেন শিপমেন্ট স্ট্যাটাস, ফ্যাক্টরি ম্যানেজার আছে আপনার ফ্যাক্টরিতে, প্রোডাকশন জিএম আছে, তার রেটিংসটা কিভাবে করবেন, তার রেটিং স্কেলটা কি হয়, তার অ্যাপ্রিজাল কি হয়? তার অ্যাপ্রিজাল হবে অন টাইম শিপমেন্ট হয়েছে কিনা, তার রেকর্ডস হবে তার কোয়ালিটির কারণে কখনো কোনো ইন্সপেকশন ফেল হইলো কিনা। কারণ এটার দায়িত্ব হচ্ছে সরাসরি যিনি প্রোডাকশন জিএম, তাকে 100% কনফার্ম করতে হবে যে প্রোডাকশন হেডের কাজ, যে হ্যাঁ তার অন টাইমে শিপমেন্ট দিতে হবে উইদাউট ফেল, কোনো ফেল হবে না, উইদাউট ফেল, উইদাউট রিচেক। কারণ আমরা যারা আরএমজি সেক্টরে আছি তারা জানি যে একটা গুডস, একটা অর্ডার বা একটা স্টাইল যদি একবার ফেল হয়, একবার রিচেক হয়, তার রিচেক ভ্যালু যে কতটা হাই, প্রোডাকশন ভ্যালুর অলমোস্ট সেম, অলমোস্ট সিমিলার, প্রোডাকশন কস্ট যতটুকু রিচেক ভ্যালু প্রায় সমান। কারণ কি ওই মালটা আবার কার্টুন থেকে খুলতে হয়,
পলি খুলতে হয়, হ্যান্ডটেক বারটেক এগুলো সব ছিঁড়ে ফেলতে হয়, আবার আয়রনিং করা লাগে, আয়রনিং করার পরে পুনরায় পলি করতে হয়, পুনরায় পলি করার পরে প্যাক করার আগে আবার হ্যান্ডটেক বারটেক গুলো আবার লাগাইতে হয়, প্রাইস স্টিকার থাকলে সেটাও অ্যাড করতে হয়, দেন গিয়ে প্যাকিং, তারপরে গিয়ে হচ্ছে আবার ইন্সপেকশন। তার মানে কি এক্সট্রা ওটি, এক্সট্রা কস্ট ইফেক্টিভ। সো এই জন্য এইটা সরাসরি গিয়ে হিট করবে গিয়ে একজন প্রোডাকশন জিএম, একজন কোয়ালিটি জিএম, কারণ তার দায়িত্ব হচ্ছে অন টাইম ডেলিভারি দেওয়া, তার দায়িত্ব হচ্ছে অন টাইম শিপমেন্ট দেওয়া, উইদাউট ফেল, উইদাউট রিচেক। গেল এই যে, তাইলে আমরা ইম্পর্টেন্ট জায়গায় কি শিখলাম যে সরাসরি যখন, এখন এটা তো গেল প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে, এখন আমাদের এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্সের আমরা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেটিংস আছে, তাদের টার্গেট অ্যাচিভমেন্ট কি? আমাদের টার্গেট হচ্ছে আমাদের কমপ্লায়েন্সে যারা আমরা জব করি তাদের জন্য হচ্ছে 100% আমার অডিট পাস করতে হবে, অডিট পাস করে আমাদের ইন্টারনাল অডিট আছে, ইন্টারনাল অডিট গুলো রেগুলার স্মুথলি জব থাকবে। আমাদের অডিটের সাথে রিলেটেড কিছু জব আছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে লট অফ জব আছে যে ক্যাপের কাজগুলো আমরা অন টাইমে আমরা কমপ্লিট করতে পারতেছি কিনা, বায়ার স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, ইন্টারনাল অডিট ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে আমাদের এটা সেট করে নিতে হবে। প্রোডাকশন টিমের একটা কেপিআই আছে, তাদেরও কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট আছে, মার্চেন্টেরও টার্গেট আছে যে আমার এক বছরে বা ওভার দ্য মান্থ বা রাউন্ড দ্য ইয়ার যে আমার কত লাখ আমি টার্গেট নেব। অন টাইম তাদের অ্যাক্সেসরিজ বুকিং এর ব্যাপার আছে, অন টাইম তাদের শিপমেন্ট স্ট্যাটাস গুলো ঠিক আছে কিনা, ইন্সপেকশন গুলো রেগুলার স্মুথলি হচ্ছে কিনা। সো প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমাকে এটা ডিটারমাইন করে ফেলতে হবে যে কার জব রোলটা কি। যদি জেডিটা প্রপারলি থাকে তাইলে আমরা কোনো স্টাফের ক্ষেত্রে আর আমাদের কনফিউশন ক্রিয়েট হবে না। এরপর হচ্ছে কমিউনিকেশন স্কিল। একজন লোক সে খুব ভালো এক্সপার্ট, তার প্রোডাকশন রেটিংও খুবই ভালো, তার পারফরমেন্সও খুবই ভালো, তার কোনো কাজে সমস্যা নাই, সে যথেষ্ট লয়াল এবং সে ট্রাস্টেড, বাট আপনার সাথে কমিউনিকেট করে না, এই লোকটা কিন্তু হার্মফুল, আপনার সাথে টাইম টু টাইম আপডেট জানায় না। তাইলে কি ম্যানেজমেন্ট যদি আপনার টোটাল লেয়ার, ব্যাকএন্ড লেয়ারে যে কি কাজগুলো হচ্ছে, কোথায় কোথায় ল্যাপস এন্ড গ্যাপস গুলা টোটালি ডার্ক আউট অফ বিহাইন্ড, being as a manager, being as a GM, being as a project head, বা being as a line supervisor, বা being as a production manager, একজন সুপারভাইজার সারা দিনে কি কি কাজ করলো সে যদি সঙ্গে সঙ্গে তার লাইন চিফকে বা প্রোডাকশন ম্যানেজারকে ইনফর্ম না করে, হ্যাঁ আমার টার্গেট ছিল এত হয়েছে এত, বা আমার লাইনে এই সমস্যা আছে, প্রসেসে এই সমস্যা আছে, আমার ইনপুট অ্যাভেলেবেল না, আমার আউটপুটে প্রবলেম হচ্ছে, আমার প্রসেসে একটার পর মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, আমার ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, বা আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি তো এই প্রসেসটা সম্বন্ধে আগে অভ্যস্ত না, ক্রিটিক্যাল প্রসেস থাকতে পারে। বা এক্সিকিউটিভ লেভেলে যদি আমরা চিন্তা করি যে আমরা প্রচুর কাজ থাকে, কমপ্লায়েন্সের কাজ থাকে, বায়ারের সাথে কাজ থাকে, আমার ম্যানেজমেন্ট জব থাকে, আমার এক্সিকিউটিভ যদি আমাকে বিইং এজ এ ম্যানেজার আমাকে এসে টাইম টু টাইম আপডেট না দেয় যে আমি এই কাজটা কতটুকু কমপ্লিট করতে পারছি কিনা, তখন তো যারা ম্যানেজমেন্ট পারসন যারা আছে, টপ ম্যানেজমেন্ট যারা, তারা টোটালি দে উইল বি বিহাইন্ড, তারা ডার্কে থেকে যাবে টোটালি। কোনো বিষয় যদি তার কাছে ইনফরমেশন না থাকে, যখন টপ ম্যানেজমেন্ট তার কাছে জানতে চাইবে যে আপনার ফ্যাক্টরির আজকের আপডেট কি, আপনার ফ্যাক্টরির স্ট্যাটাস কি, তখন সে তার পক্ষে কোনো রিপ্লাই দেওয়া সম্ভব না, আপডেট দেওয়া সম্ভব না। তার মানে কি কমিউনিকেশন স্কিল ইজ ইম্পর্টেন্ট। সো এই কমিউনিকেশন স্কিলসটা কার মধ্যে কতটুকু আছে এটা হুইল ডিসাইড অ্যাপ্রেজালের ক্ষেত্রে, ডিসাইড করবে সরাসরি যিনি রিপোর্টিং বস। আপনি যার অ্যাপ্রেজাল করতেছেন তার ডিরেক্ট রিপোর্টিং বস যদি বলে যে তার কমিউনিকেশন স্কিল নাইস, তাহলে আপনাকে ধরে নিতে হবে নাইস। বাট সে যদি বলে যে তার কমিউনিকেশন স্কিল পুয়ার, কমিউনিকেশন স্কিল বলতে তাকে ক্লারিফাই করতে হবে যে কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে আপনার রেগুলার আপডেট করা। সে যদি ভালো পারফর্ম করে সেটাও আপডেট করা, সে যদি কোথাও ফলস হয় সেটাও আপডেট করা, সে যদি তার কোনো কাজে মিসিং করে বা যদি কোনো বেস্ট তার ক্রিয়েটিভিটি অর ইনোভেশন যদি ইমপ্লিমেন্ট করে সেটাও ম্যানেজমেন্টকে ইনফর্ম করা। এটা একটা অনেক বড় স্কিলস। সো এই স্কিলসটা যার আছে তাকে আমরা রেটিং করবো। এবার দেখেন 9টা আমরা কেপিআই এখানে সেট করছি, 9টা কেপিআইস এর মধ্যে 8টাতে কিন্তু নাম্বারিং আছে। নাম্বার 9 ডিসিপ্লিনারি রেকর্ডস, ওয়ার্নিং অর শোকজ, এর মধ্যে কিন্তু মাইনাস ফিগার দেওয়া আছে।
তার মানে কি 9 নম্বর পয়েন্ট আমরা একটু আসি। 9 নম্বর পয়েন্টটা মাইনাস এখানে রেটিং করা খুব সিম্পল, এটা না বোঝার কিছু নেই। যে আপনার একজনের ভিতরে শোকজ দেয়া আছে, তারও কি আপনি এখানে নাম্বার অ্যাড করবেন নাকি? শোকজ একটা আছে, সঙ্গে সঙ্গে এক নাম্বার তার নাম 2 তাকে মাইনাস করতে হবে। তার ভিতরে ওয়ার্নিং দেওয়া আছে, তার ভিতরে ওয়ার্নিং দেওয়া মানে কি, শোকজ ওয়ার্নিং দেওয়া মানে কি, তার ভিতরে কোনো রিটেন ক্লেম আছে, তার এগেইনস্টে তার কোনো ফলসিফাইড ইনফরমেশনস আছে, তার রেকর্ডস আছে, সে কোনো ক্রিমিনাল অফেন্স করছে, যার কারণে দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট তার অফিসিয়াল একটা লেটার তার এগেইনস্ট ইস্যু করা আছে। সেই জন্য যখন ডিসিপ্লিনে কোনো অ্যাকশনস, তার পার্সোনাল ফাইল, এই ডাটাটা পাবেন কোথায়? পার্সোনাল ফাইলে পাওয়া যাবে। আর যাদের ডাটাবেস সিস্টেম থাকে সেখানে হয়তো আপনার পেরগুলো পাওয়া যেতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে ডেফিনেটলি আপনার পার্সোনাল ফাইল যখন আপনি ট্রেস করবেন, একজন স্টাফের অ্যাপ্রিজাল করবেন, তার পার্সোনাল ফাইলে যদি রেকর্ডে থাকে যে হ্যাঁ তার এগেইনস্টে শোকজ আছে এবং তার এগেইনস্টে ওয়ার্নিং লেটার আছে, কারণ কি অনেক সময় ডিসিপ্লিনারি অ্যাকশনস নেওয়ার ক্ষেত্রে তার সে বড় ধরনের একটা ক্রিমিনাল অফেন্স করছে বা একটা ম্যানেজমেন্ট ফল করছে বা অপারেশনাল ফল করছে, সেই ফল করার পরে ম্যানেজমেন্ট তাকে ফাইনালি তাকে লেটার ইস্যু করা হইলো যে আগামী 1 বছর তার কোনো প্রমোশন হবে না, আগামী 1 বছর তার কোনো ইনক্রিমেন্ট হবে না, এরকম কোনো লেটারও তো ইস্যু করা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ওই বিষয়গুলো এখানে পারফরমেন্স অ্যাপ্রিজালে নোট ডাউন করতে হবে। আদারওয়াইজ কি আপনি অ্যাপ্রেজাল করে ফেলছেন, সবার অ্যাপ্রেজাল করছেন, পার্সোনাল ফাইল দেখলেন না, পরে কি হইলো, ম্যানেজমেন্ট জানতে পারলো যে এই লোকের তো গত বছর প্রমোশন হোল্ড করা হয়েছে, এই লোকের তো গত বছরে ইনক্রিমেন্ট হোল্ড করা হয়েছে, তাইলে সে ইনক্রিমেন্ট পাইলো কিভাবে? তখন টোটালি ডিসক্রেডিট গোস টু দ্য এইচআর ডিপার্টমেন্ট। দূর এইচআর বুয়া, এইচআর এর লোক কোনো কামই করে না। গত বছর যারে প্রমোশন হোল্ড করা হয়েছে, ইনক্রিমেন্ট হোল্ড করছে, 1.5 লাখ টাকার শিপমেন্ট ফেল করছে, 10 লাখ টাকার প্রোডাকশন সে কোয়ালিটি মিস্টেক করছে, রিইন্সপেকশন হয়েছে, ইন্সপেকশন ফেল করছে, অন টাইম মাল শিপমেন্ট যায় না, ইয়ারে গেছে, তারও প্রমোশন দিছে, তারও ইনক্রিমেন্ট দিছে, ডিউ টু আওয়ার ল্যাক্স। এই 9 নম্বর পয়েন্টে যদি আমার এই গ্যাপসটা থেকে যায়, তাহলে আলটিমেটলি কি হবে যে আমার পারফরমেন্সকে টোটাল ম্যানেজমেন্ট কালচারে গিয়ে হিট করবে। তখন চাকরি নিয়ে মানে এটা টানাটানি লেগে যাবে, যে যখন ম্যানেজমেন্ট হয় কি রে, যে আমরা এই লোককে তো আমরা সেট করা হয়েছিল, বা সরি এই লোককে তো আমাদের তাকে অফিসিয়াল অ্যাকশন নেওয়া হয়েছিল, তাকে প্রিভিয়াস 1 বছর আগে তার বিরুদ্ধে লেটার ইস্যু করা হয়েছিল যে 1 বছরে কোনো ইনক্রিমেন্ট হবে না, কোনো প্রমোশন হবে না, এই বছর তার ইনক্রিমেন্ট কিভাবে পাইলো? সেই জন্য পার্সোনাল ফাইল গুলো, রেকর্ডস গুলো আমার প্রপারলি দেখতে হবে। এটা যেহেতু এই মেথডসটার নামই হচ্ছে রেটিং স্কেলস মেথড, সো প্রত্যেকটা রেটিংস যখন আমি নিব, প্রত্যেকটা ডেটা যখন আমি ইনপুট দিব, ইনপুট দেওয়ার আগে একদম বেসড অন রেকর্ডস। রেটিং স্কেলস মেথডটা কিন্তু রেকর্ড বেসড, রেকর্ড ছাড়া আমি কাজ করলে আমাদের জন্য বিপদে পড়তে হবে। ওকে, এবার দেখেন নিচে আমরা একটা গ্রেডিং করার চেষ্টা করছি। গ্রেড এ প্লাস, এ প্লাস হচ্ছে 90 আউট অফ 100 মধ্যে যে 90 হয় তার হচ্ছে রেটটা হবে এ প্লাস। তারপর হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড। টোটালি আমরা 4টা রেটিং করার চেষ্টা করেছি। এটা আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। ইটস মাই অবজারভেশনস, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন্স, যে আমরা 4টা রেটিং করতে পারি। একটা স্ট্যান্ডার্ডটাকে আমি দাঁড়া করানোর জাস্ট চেষ্টা করেছি, এবং আমিও পার্সোনালি এটা ফলো করার চেষ্টা করি, বা আমার ফলোয়ার্স যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এই মেথডসে আমি শিখে থাকি। দেখেন রেটিং স্কেলস এর মধ্যে আমরা একটা নিয়ে আসছি, সেটা হচ্ছে এখানে কিছু দেওয়া আছে, যে অ্যাটেন্ডেন্সের কিছু ফর্মুলা দেওয়া আছে। যদি অ্যাটেন্ডেন্স লাইক দেওয়া আছে নন অ্যাবসেন্ট ডিউরিং দ্য ইভ্যালুয়েশন পিরিয়ড অর 10 পয়েন্টস, তার কত নাম্বার পাস এটা দিয়েছে, এটা আপনারা দেখে নেবেন। গ্রেড ডিটারমিনার্স অন এন্ড প্রপোজাল রিকমেন্ডেশনস গ্রেড। এবার দেখেন আমার যে 4টা গ্রেড করছি, এ প্লাস, এ গ্রেড, বি গ্রেড, সরি 5টা গ্রেড, আই এম সরি ফর দ্যাট, যে 5টা গ্রেড আমরা নিয়ে আসছি। 5টা গ্রেডে রেটিংসটা যদি 1 থাকে তাহলে কি আপনার অ্যাপ্রেজালের কোনো ভ্যালু আছে? টোটালি অ্যাপ্রেজালের ভ্যালুলেস হয়ে যাবে। এখন দেখেন যে 90% যারা আছে তার কতটুকু থাকবে। এ প্লাস যে পাবে তাকে আমরা বলে দিচ্ছি যে প্রমোশন মাস্ট রিকোয়ার্ড, প্রমোশন উইথ ইনক্রিমেন্ট। এ প্লাস মানে কি 100 মার্কের মধ্যে এ প্লাস পাবে, সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স,
হি ইজ দ্য বেস্ট গাই এবং হি ইজ দ্য নেক্সট লিডার, হি ইজ দ্য নেক্সট ম্যানেজার, হি ইজ দ্য নেক্সট জিএম, হি উইল বি দ্য নেক্সট পিএম, বা হি উইল বি দ্য নেক্সট কোম্পানির পটেনশিয়াল পারসন। সো এই জন্য যার বা যে ব্যক্তির এ প্লাস পাবে তাকে অবশ্যই আপনাকে প্রমোশন দিতে হবে উইথ ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট তো মাস্ট, ইনক্রিমেন্টের সাথে অবশ্যই প্রমোশন দিতে হবে। অথবা কি দুইটার ভ্যারিয়েশনসটা থাকবে না। ভ্যারিয়েশনস কোনটা? এরপরে গ্রেডে দেখেন যে 80% টু 89 এ গ্রেড, এ গ্রেডের কি তাকে আবার প্রমোশন দেওয়া যাবে না, তাকে হচ্ছে স্পেশাল ইনক্রিমেন্ট দিতে হয়। যে আমরা তাকে একটা স্পেশাল ইনক্রিমেন্ট দিলাম। স্পেশাল ইনক্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছি আমরা? সেটা হচ্ছে এভারেজ না, এভারেজ যে পাবে তার চেয়ে একটু বেশি, আবার কি যিনি এ প্লাস পাচ্ছে তার চেয়ে একটু কম। যিনি এ প্লাস, আমরা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে স্পেশাল মানে হচ্ছে যে এ প্লাস পাইছে তার চেয়ে একটু কম। আবার বি গ্রেড আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ ইনক্রিমেন্ট, এভারেজ ইনক্রিমেন্ট যারা আছে তার চেয়ে আবার একটু বেশি হওয়া লাগবে, নয়তোবা হি উইল বি ডিমোরালাইজড। দেখেন নাম্বার বি তে হচ্ছে এভারেজ। এভারেজটা হচ্ছে আমার যদি রেটিংস ম্যানেজমেন্ট যদি আমাকে বলে দেয় যে আপনি মিনিমাম 5% ম্যাক্সিমাম 30% 20% ইনক্রিমেন্ট দিবেন, তাহলে এটার মাঝখানের যে গড় সংখ্যাটা সেটা আমরা এখানে ইনপুট দিতে পারি। 45 to 64% সি গ্রেড। সি গ্রেডের এমপ্লয়ি যারা আছে তাদের হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস, মিনিমাম ইনক্রিমেন্ট। মিনিমাম মানে না দিলেই নয়, মোটামুটি সি গ্রেড আছে, মোটামুটি চলে, কাজ কাম করতেছে, আছে না এরকম কিছু এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে বিলো 40%, 45% মানে আপনাকে তো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে। যে এখন অনেকে বলতে পারেন যে এখানে নো ইনক্রিমেন্ট দেওয়ার মানেটা কি? এটা আপনি চাইলে তাকে একদম মিনিমাম একটা দিতে পারেন, বাট আমার কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যদি আপনার একটা কি বলে এটা, কাইন্ড অফ পানিশমেন্ট বা কাইন্ড অফ আপনার স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, যে এই জায়গাটা যদি আপনি রোল প্লে না করেন তাইলে কি এই লোয়ার ক্লাসের লোকগুলা ওরা জীবনও, মানে সরি লোয়ার ক্লাস না, লোয়ার মাইন্ডসেট বা যারা লেস ক্যাপাবল, এই মানুষগুলা, এই এমপ্লয়ি গুলা ওরা কখনোই নিজেদেরকে ইমপ্রুভ করবে না। এই জন্য আপনাকে আমি আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে যে এই লোকগুলাকে ইনক্রিমেন্ট দেওয়া যাবে না। যখনই আপনি ওভার দ্য ইয়ার একটা প্র্যাকটিসে নিয়ে আসবেন, হ্যাঁ আমার যদি ডি গ্রেড হয়ে যায় তাইলে তো আমি আগামী বছরে কোনো ইনক্রিমেন্ট পাবো না। আমার পাশের সুপারভাইজার ওই প্রমোশন পাওয়া গেছে 1 বছরের মধ্যে, সুপারভাইজার থেকে সিনিয়র সুপারভাইজার হয়ে গেছে, ওর ইনক্রিমেন্টও হয়েছে আমার চেয়ে 3 গুণ বেশি, ওর প্রমোশনও হয়েছে, ও তো আস্তে আস্তে পিএম হয়ে যাবো গা, ও তো আস্তে আস্তে জিএম ও তো আস্তে আস্তে ম্যানেজার হয়ে যাবে, ও তো আস্তে আস্তে সিনিয়র মার্চেন্ডাইজার হয়ে যাচ্ছে। একটা পজিটিভ কম্পিটিশন ক্রিয়েট করবে, কারণ এই একদম লোয়ার গ্রেডের যে এমপ্লয়ি গুলো আছে তাদেরকেও যদি আপনি তাকে ডিমোরালাইজড করতে হবে, ডিমোরালাইজড মানে সে পজিটিভ মোটিভেটেড হবে। কারণ প্রত্যেককে আমরা এখানে প্রমোশন ইনক্রিমেন্ট বলছি এ প্লাসের ক্ষেত্রে, এ গ্রেডের ক্ষেত্রে আমরা স্পেশাল ইনক্রিমেন্টের কথা বলেছি, বি গ্রেডের ক্ষেত্রে আমরা এভারেজ ইনক্রিমেন্টের কথা বলেছি, সি গ্রেডের ক্ষেত্রে নো ইনক্রিমেন্ট, একদম পরিষ্কার যে আমরা তাদের ইনক্রিমেন্ট দিব না বাবা, যে তোমার আগে থেকে আমরা আগে থেকে আমাকে কমিউনিকেট করতে হবে যে কোম্পানি একটা পলিসি করা হয়েছে, একটা সিস্টেমের আওতায় আমরা নিয়ে আসতেছি। সো বাবা তোমরা যারাই মনে করতেছো যে তোমরা এই লেভেলে যারা আসো তাদের কোয়ালিটি বাড়াও, তাদের কমিউনিকেশন স্কিল বাড়াও। কারো যদি অ্যাটেন্ডেন্স পুয়ার থাকে, কেউ আছে হ্যাবিচুয়েটেড লেট কামার, এই জাতীয় যারা আছে তারা তোমরা ফার্স্ট কামার হওয়ার চেষ্টা করো। লোয়ার টার্গেট অ্যাচিভমেন্ট যাদের আছে তাদের টার্গেট অ্যাচিভমেন্ট বাড়াও। প্রোডাক্টিভিটি যাদের কম আছে, লেস ইফিশিয়েন্ট যারা আছে তারা ইফিশিয়েন্সি বাড়াও। সিম্পল, জাস্ট এদেরকে অ্যাওয়্যার করতে হবে, তাদেরকে কমিউনিকেট করতে হবে, তাদের কন্টিনিউয়াসলি তাদেরকে যখন আমরা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনের আওতায় নিয়ে আসতে পারবো তখন দেখবেন যে আপনার আমার কোম্পানিতে এই ডিগ্রেড মার্কা লোকগুলো কমে যাবে, নীল হয়ে যাবে। ডিগ্রেড লেভেলে কিন্তু এমপ্লয়ি থাকাটা কোম্পানির জন্য কখনোই ভালো না, কোম্পানির জন্য বরং আরো সাফার হয়, যে এই লোকগুলো কোম্পানির জন্য ক্ষতি হয়, একজন লোক দ্বারা বাকি আরো 10 জন লোক আপনার ডিমোরালাইজড হয়। সো এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে এই ডিগ্রেড লেভেলটাতে আপনি এই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করো, নো ইনক্রিমেন্ট, তোমাদের কোনো ইনক্রিমেন্ট দিব না। তোমরা পরবর্তী বছরে গিয়ে ওভার দ্য ইয়ারে তোমরা যদি ভালো করতে পারো তাহলে তোমাদের প্রয়োজনে ডাবল দিব, তুমি এ প্লাস হয়ে যাও, সমস্যা কি? তুমি আর 1 বছর ওয়েট করে তোমার ডাবল ইনক্রিমেন্ট দিব, ডাবল প্রমোশন দিব।
যদি আমার ম্যানেজমেন্ট সিস্টেমটা ওইভাবে স্টাবলিশ করতে পারি তাইলে এটা সম্ভব। এরপরে দেখেন যে রিকমেন্ডেশনস কমেন্টস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল কমিটি, যে এখানে দেখেন আমরা 4টা 5টা, আপনার যদি কমিটি 5 জন হয় বা 4 জন থাকে, তাদের এবার তো ওভারঅল ইভালুয়েশন আপনি করে ফেললেন, এ প্লাস, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড করার পরে দেন জাস্ট তাদের একটা রিটেন একটা কমিটমেন্ট নিলেন বা রিটেন একটা নিলেন তার কাছে রিকমেন্ডেশনস। দেখেন এখানে আমরা স্ট্রেংথ, উইকনেস, ইমপ্রুভমেন্ট প্ল্যান এন্ড রিকমেন্ডেশনস, এই জিনিসগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে যারা কমিটি মেম্বার আছে দিনের শেষে কি বেসিক্যালি এই অ্যাপ্রেজাল গুলো এইচআর এর যারা তারাই করে থাকে। সো আপনি প্রোডাকশনের লোক ইনভলভ করান খুব কম সংখ্যক, আমরা দেখতে পাই যে তারা খুব বেশি এই জায়গাটাতে তাদের কাজ হয়েছে শিপমেন্ট দেওয়া, প্রোডাকশন দেওয়া, টার্গেট হওয়া, তারা এই জায়গায় খুব বেশি সময় দিতে চায় না। প্রায় সময় আমরা দেখি যে কমেন্টস অ্যাপ্রেজাল কমিটিতে ওই মিস্টার রহিম আপনারা লিখে ফেলেন আমি সাইন দিই। So এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল সিনারিও, প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল পিকচার্স ইন আওয়ার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। সো এই জন্য এই কাজটা বা প্রত্যেকের রেকর্ডটা রাখা দরকার, কারণ সেই জন্য আফটার 1 ইয়ার যখন আপনি অ্যাপ্রেজালের রিপোর্ট পাবলিশ করলেন যে আপনার 100 জন সুপারভাইজারের মধ্যে 20 জনে এ প্লাস পাইছে, 10 জনে ডি গ্রেড পাইছে, 10 জনে কোনো ইনক্রিমেন্ট হয় না, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে সভা শুরু, আমি তো জানি না কিভাবে করছেন, আমাদের তো জিজ্ঞাসা করার নাই। এই জন্য তখন সরাসরি রিটেন একটা ডকুমেন্টেশন যখন আপনার হাতে রেকর্ডসটা থাকবে, আর যদি আপনার ফ্যাক্টরি ইন্টারনাল অডিট টিমও থাকে, অডিট টিম এসেও আপনাকে ক্লেম করার আর স্কোপ থাকবে না যে না এটা তো এইচআর টিম তারা কাজটা প্রপারলি করে নাই, তারা এখানে ফলসিফাইড করছে, তারা এখানে নেপোটিজম করছে, বা এইচআর এর সাথে অমুকের সম্পর্ক ভালো, এইচআর ম্যানেজারের সাথে বা জিএম সাহেবের সাথে তো অমুকের রিলেশন ভালো, এই জিনিসগুলো তখন আর রেইজ করার কোনো স্কোপ থাকবে না। দ্যাটস আই এম টেলিং দ্যাট আই রিকোয়েস্ট টু ইউ দ্যাট যে এই চ্যাপ্টারটা যে রিকমেন্ডেশনস দেখেন, নাম্বার সি রিকমেন্ডেশনস কমেন্টস অফ পারফরমেন্স অ্যাপ্রেজালস কমিটি। এই অ্যাপ্রেজাল কমিটিতে যতজন থাকবে প্রত্যেকের একটা রিটেন রিকমেন্ডেশন রাখবেন। তাতে কি হবে, সংশ্লিষ্ট যে পারফরমেন্স অ্যাপ্রেজাল কমিটি যারা আছেন তারা এটাকে ডিনাই করার স্কোপ পাবে না। তারা প্রত্যেকে কি আপনাকে তার রেকর্ডসটা আপনার এইচআর এর কাছে আছে, তার পার্সোনাল ফাইলের রেকর্ডসটা আছে যে হ্যাঁ স্যার আপনি তো তার অ্যাপ্রেজাল করা হয়েছিল সময় আপনিও ছিলেন, ইভেন আপনার রিটেন একটা ডকুমেন্টেশন আছে। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমরা এই পারফরমেন্স অ্যাপ্রেজালের যে অ্যাপ্রোচটা আমরা চেষ্টা করছি যে রেটিং স্কেলস মেথডটা, এই মেথডটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব সবাইকে, আমার সফট কপিগুলো দিয়ে দিব। আপনারা প্রত্যেকেই যদি মনে করে থাকেন যে আমাদের আজকের এই সেশনটা বা আজকের এই ইফেক্টিভ পারফরমেন্স অ্যাপ্রেজালের যে প্রসিডিউরস বা টুলস, কম্পোনেন্টস, আমাদের টাইম ফ্রেম, স্ট্রাকচারস, মেথডস, যতগুলো বিষয়ে আমরা ডিসকাশন করছি, আমরা এই ডিসকাশন গুলো আপনাদের সাথে আমরা শেষ করব। লাস্টে একটা জিনিস দেখেন, একটা ডায়লগ দেওয়া আছে, দেখেন অনলি দ্য পারফরমেন্স অ্যাপ্রেজাল ক্রিয়েট অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই ঘটনা কিন্তু আসলেই সত্য। আপনি দেখেন একজন এমপ্লয়ি খুবই পুয়ার পারফর্মার হোক বা যতই লো পারফর্মার হোক, ঠিক সিম্পলি জাস্ট একটা চিন্তা করেন, একজন সুপারভাইজারে যদি বলা হয় তুমি যদি টার্গেট অ্যাচিভমেন্ট 100-তে 100 দিতে পারো, আগামী 1 বছর পর তোমার এ প্লাস যদি হয়েও তোমার 5,000 টাকা ইনক্রিমেন্ট হবে। এই জিনিসটা যদি কারো মাথায় আপনি নগদ দিয়ে দিতে পারেন, তাইলে 100% গিয়ে দেখবেন যে তার সে মানুষ, সে যদি অথর্ব না হয়, তার পারফরমেন্স দেখবেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হবে, এ ব্যাপারে কোনো ডাউট নেই। ইট মিনস দ্যাট যে আপনার পারফরমেন্স অ্যাপ্রেজাল ইজ ইম্পর্টেন্ট, এবং এই পারফরমেন্স অ্যাপ্রেজালই পারে একটা মানুষের যত পুয়ার থাকুক, দেখেন এখানে একটা ডামি আমরা একটা দেওয়ার চেষ্টা করছি যে পুয়ার থেকে সে ডেভেলপ হইতে, ডেভেলপ গুড, গুড থেকে আউটস্ট্যান্ডিং। সো এটা সম্ভব শুধুমাত্র যদি তার অ্যাপ্রেজাল সিস্টেমটা, পারফরমেন্স অ্যাপ্রেজাল যে কালচারটা, এই কালচারটা যদি আমরা কোনো কোম্পানিতে এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখবেন যে লট অফ বেনিফিটস উইল হিয়ার। অনেক কোম্পানিতে আছে বছরের পর বছর ইনক্রিমেন্ট হয় না,
বা অনেক কোম্পানিতে আছে ইনক্রিমেন্ট হয়, প্রত্যেক মানে মোস্ট অফ দ্য এমপ্লয়িজদের ভিতরে একটা গ্রিভেন্স থাকে, হ্যাঁ এনে কোনো ইনক্রিমেন্ট সিস্টেম নাই, যে ভালো পায় হ্যারো 10% দেয়, যে খারাপ করে হ্যারো 10% দেয়, কোনো বিচার নাই, ইয়া নাই, এই ধরনের দেখবেন যে একটা গ্রিভেন্স তৈরি হয়। সো আমরা যদি এই গ্রিভেন্স গুলো তখনই আমরা গ্রিভেন্স হাত থেকে রিলিজ পাবো, বা আমরা অ্যাটলিস্ট একটা সেফ একটা ম্যানেজমেন্ট প্র্যাকটিস আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাইলে আর এই গ্রিভেন্স গুলো আমাদের মাঝে আসবে না। সো এই ছিল আমাদের আজকের সেশন পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে। আমি জাস্ট ফাইনালি একটু সাম আপ করার চেষ্টা করব। আমরা ডেফিনেশনটা দেখছি, তারপর হচ্ছে অবজেক্টিভস গুলো আমরা বলে দিয়েছি যে আমাদের গ্লোবাল কালচারটা মাথায় রাখতে হবে, কারণ বর্তমানে বলা হয়ে থাকে যে নাওয়াডেজ ইটস কল গ্লোবাল ভিলেজ, বাট এখন কোনো ভিলেজও নেই, গ্লোবাল হ্যান্ড বলা হচ্ছে, কারণ আপনার হাতের মুঠে সারা পৃথিবীর সবকিছু গুগলে ইউটিউবে গেলে সব পেয়ে যাচ্ছেন। তো এই জন্য যে কোনো ম্যানেজমেন্ট প্র্যাকটিস বা ম্যানেজমেন্ট রুলস এক্সারসাইজ করার আগে আমরা একটু গুগল এবং ইউটিউব আমরা এই জিনিসগুলো যদি দেখে দেন ইমপ্লিমেন্ট করতে পারি, তাইলে আমরা এই পারফরমেন্স অ্যাপ্রেজালই না, যে কোনো জায়গায় আমরা একটা নাইস একটা সিস্টেম বা মেথোডোলজি আমরা এস্টাবলিশ করতে পারবো। ওয়ার্কফোর্স প্ল্যানিং এর কথা বলছি, যে আমরা যদি আমরা ম্যান পাওয়ার সাকসেশন প্ল্যান বা ওয়ার্কফোর্স প্ল্যানিং যেটা বলে থাকি না কেন, ইফেক্টিভ প্ল্যানিং ক্ষেত্রে আমরা পারফরমেন্স অ্যাপ্রেজালটা মাস্ট রিকোয়ার্ড। এখানে অবজেক্টিভস গুলো দেখছি আমরা, টুলস গুলো আমরা আবার বলি যে পলিসি মাস্ট, পলিসি রিকোয়ার্ড। আপনি অ্যাপ্রেজাল যাই করেন না কেন, যদি আপনার পলিসি না থাকে তাহলে এই অ্যাপ্রেজাল করার কোনো দাম নাই, কারণ পলিসি বেসড অন পলিসি এন্ড প্রসিডিউরস, এবং এক্সিকিউটিভ কমিটির কথা বলছি যে কারা এই পারফরমেন্স অ্যাপ্রেজালটাকে এক্সিকিউট করবে, এরকম একটা কমিটি থাকতে হবে। কম্পোনেন্টস গুলো আমরা ডিসকাশন করছি সেটাও থাকবে। মেথডস গুলো আমরা আজকে যেই ফরম্যাটটা একটা লাইভ একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করেছি, সেটার নাম হচ্ছে সেশনটার নাম হচ্ছে আমাদের, আমরা আরেকটু যে রেটিং স্কেলস মেথড, রেটিং স্কেলস মেথডটা হচ্ছে আমরা যে সেশনটা আজকে ডিসকাস, সেটার নাম হচ্ছে রেটিং স্কেলস মেথড। সো রেটিং স্কেলস মেথডটা নিয়ে আমরা আজকে কাজ করব। আপনারা চাইলে আরো অনেক মেথডস আছে, বা আমরা পরবর্তীতে যদি স্কোপ হয় আমরা আরো অনেক সবগুলো মেথডস নিয়ে একসাথে ডিসকাশন করব, কারণ 2 ঘন্টার সেশনে সবগুলো মেথডস নিয়ে আসলে ডিসকাশন করার স্কোপ নাই। আমরা যে মেথডটা ডিসকাশন করছি সাধারণত বাংলাদেশে এটাই পপুলার, most of the industries and most of the factories they are using like that. টাইম ফ্রেম কথা বলছি যে আমরা কতবার অ্যাপ্রেজাল করব ওভার দ্য ইয়ারে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি। কম্পোনেন্টস গুলো আমরা বলছি, ডিফাইন এক্সপেকটেশন গুলো আছে, ম্যানেজমেন্ট ইভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, ফিডব্যাকের কথা বলা হচ্ছে, এবং রেকর্ডস এন্ড পারফরমেন্সের কথা বলা হচ্ছে। টাইম ফ্রেমের কথা আমরা জানি যে 3টা সময় বলছি, যে ইয়ারলি, আরেকটা হচ্ছে ডিউরিং দ্য এমপ্লয়িজ কনফার্মেশন পিরিয়ড, কারণ এটা আমরা বলছি এই জন্য যে একটা এমপ্লয়ি যখন আপনি তাকে কনফার্ম বলবেন, যে আপনি তাকে মানে কনফার্মেশন দিয়ে দিবেন, তার আগে যদি একটা অ্যাপ্রেজাল করে তাকে প্রমোশন দিতে পারেন, তখন এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন বাড়ে, তার কোম্পানির প্রতি ট্রাস্ট এন্ড রিলায়েবিলিটি বাড়ে, তার লয়ালিটি তার বেড়ে যায়। আর স্পেশাল ইভ্যালুয়েশন আমরা বলছি তাদের ক্ষেত্রেই যারা আপনার টপ লেভেলের, বা নট অনলি টপ লেভেল, এইরকম কিছু স্টাফ আছে আপনারা মোস্ট এ প্লাস ক্যাটাগরির, আমরা ইতিপূর্বে আপনার দেখাইছি যে এ প্লাস ক্যাটাগরি যে স্টাফ যারা আছে, তারা যদি সাডেনলি ব্যাক করে, সাডেনলি যদি আপনার মাইগ্রেট করে, রিজাইন করে, এই মানুষগুলোর ক্ষেত্রে তখন ম্যানেজমেন্ট আপনাকে বলে দিল যে তারে দ্রুত রাখার ব্যবস্থা করো। কিসের উপর ভিত্তি করে রাখবেন? যদি তার অ্যাপ্রেজাল করা থাকে, সেই অ্যাপ্রেজাল উপর বেস করে আমরা রাখতে পারবো। ফরমেশন অফ, এটা একটা ফরমেশন দেওয়ার চেষ্টা করছি, অ্যাডভান্টেজ গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। মেথডস আমরা আগেই বলে দিলাম যে ট্রেডিশনাল মেথডস এবং মডার্ন মেথডস। আমরা আজকের সেশনটা ছিল যে রেটিং স্কেলস হচ্ছে ট্রেডিশনাল মেথডস। সো এই ছিল আমাদের আজকের সেশন। মেহেদি, মেহেদি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমাদের সেশন শেষ। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আমরা যেহেতু রমজান মাস, আসরের জামাত 5টায়, আমরা জাস্ট 5টার মধ্যে শেষ করার চেষ্টা করব। 15 মিনিটের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আজকের রিলেভেন্ট টপিকের মধ্যে, আমরা কোয়েশ্চেন্স আনসার দেওয়ার চেষ্টা করব। স্যার আপনি কি চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? চ্যাট একটু দাঁড়াও।
চ্যাটটা হ্যাঁ চ্যাটবুক পাচ্ছি আমরা ইফেক্টিভ সেশন ল্যাঙ্গুয়েজ আচ্ছা আচ্ছা আমরা তাহলে কিছু কোশ্চেন দেখি অনেকগুলো প্রশ্ন আছে প্লিজ শর্টলি ডিসকাস এন্ড দি অবজেক্টিভস আচ্ছা এক এক করে আসতেছি আচ্ছা আমি এখানে নাম দেখতেছি আসাদুজ্জামান ভাই আসসালামু আলাইকুম তারপর হচ্ছে কি হ্যাঁ আমি একটু কোশ্চেনের আনসার গুলো নিচ্ছি এক এক করে we can turn off video sound good known to all this is Hasan from Dhaka please meet all everyone hello watching HRB session প্রশ্ন sound assalamu alaikum sir from Chittagong I'm working Fabia group ফজলুল হক ওকে তারপর হচ্ছে আসসালামু আলাইকুম আই এম ফ্রম চিটাগং মাশাআল্লাহ থ্যাংক ইউ চিটাগং থেকে অনেক ভাইরা জয়েন করছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস হ্যালো এভরিওয়ান আই এম ফারজানা ফ্রম রিজেন্ট এয়ারওয়েজ ভেরি গুড এয়ারওয়েজ এ যারা আছেন তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের সেশনে থাকার জন্য এয়ারওয়েজে যারা আছেন তারাও আপনারা এখানে আপনাদের কেপিআইস গুলো একটু আলাদা সেট করতে হবে ডেফিনেটলি আমাদের আজকের যারা অ্যাটেন্ডেন্স যারা ছিল পার্টিসিপেন্ট বা রেজিস্টার্ড মেম্বার যারা ছিল মোস্ট অফ দেম কামিং ফ্রম দ্য আরএমজি ট্রেড রাইট সো দ্যাটস ওয়াই আপনাদের সেকশন স্ট্রাকচার বেসিক্যালি সেম রেটিং স্কেল মেথডটা সেম বাট এখানে যে আপনাদের যখন পারফরমেন্স অ্যাপ্রেজালের ফারজানা যদি আপনি আমার কথা শুনে থাকেন যে যখন রেটিং স্কেলসটা করবেন লাইক আমাদের 8 নম্বর একটা পয়েন্টে ছিল যে টার্গেট অ্যাচিভমেন্ট সো আপনারা আপনাদের মতো করে এক্ষেত্রে ডিজাইন করবেন এয়ারওয়েজে যারা আছেন তারপরে আর কোশ্চেন বসুন্ধরা গ্রুপ থেকে জয়েন করেছে একজন আমির রহমান এক্সিকিউটিভ এজ এ গ্রুপ এজ এ মানে অনন্ত জলিল ফয়সাল আহমেদ ফয়সাল মোহাম্মদ মাসুদ Yum Hussain, manager, HR compliance, Epic. Kaim bhai, thank you very much for joining with me. Epic group. Afternoon, net problem here. Abdul Kamajat. Good afternoon. Session did not start yet. It's no problem. Firdaus Rahman, assistant manager, material. No problem. Only conduct the video of the video of please. मेरी क्वेश्चन खूब बेশি আচ্ছা क्वेश्चन का প্লিজ হোস্টেল সাবমিট করে রাখি পার্সোনাল ভিডিও অফ করা সেন্ট্রাল একজন কমেন্ট করেছে যে ড্রিল মেশিনের শব্দ হ্যাঁ সরি আই এম সরি টু সে দ্যাট আমার আজকে বাসার একটা ডেভেলপমেন্টের কাজ চলতেছিল সো আসলে আজকে ছাড়া আর কোনো স্কোপ নাই যেহেতু লকডাউন ছিল লং টাইম আই এম সরি এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে একটু হয়তো আপনাদের বোদার হয়েছে আমি এক্সট্রিমলি সরি ওয়ার্কিং ইজ গোয়িং অন হোম হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি আই এম সরি ডিয়ার স্যার সবাইকে মেইল করে দিলে ভালো হয় হ্যাঁ আমি মাস্টার কপি আমি একটা জিনিস বলে থাকি আমার যতগুলো ট্রেনিং সেশনস আছে আমি কোনো ট্রেনিং সেশনে এমন কোনো সেশন নেই যে আমি আমার অডিয়েন্সদের সাথে বা আমার ট্রেনিসদের সাথে আমি আমার মাস্টার কপি শেয়ার করি না সবার সাথেই শেয়ার করি ইচ অ্যান্ড এভরিবডি তো আজকের স্লাইডটা আপনারা পেয়ে যাবেন আমি মেহেদিকে অনুরোধ করব যে স্লাইডটা সবাইকে সেন্ড করে দেওয়ার জন্য জি স্যার আমি সবাইকে স্লাইড মেল করব স্যার সবাইকে স্লাইড মেল করে দিবে কারণ নলেজ হচ্ছে তখনই এটা ইম্পর্টেন্সটা বাড়ে শেয়ারিং এর মধ্য দিয়ে একটা জিনিস সবার মনে রাখা উচিত নলেজকে কুক্ষিগত করে রাখার মধ্যে কোনো ক্রেডিট নাই আপনি যত বেশি নলেজ শেয়ারিং করবেন আপনার আইডিয়াস গুলো বা আপনার ক্রিয়েটিভিটিস গুলো বা আপনার ক্রিয়েশনস গুলো যত শেয়ার করবেন তত বেশি আপনার জন্য এক্সপানশনটা হবে ভালো তারপরে কোয়ার্টারলি ইভ্যালুয়েশন ফাইন্ড আউট দ্য প্রিফার্ড ক্যাটাগরি অফ এমপ্লয়ি we make quarterly evaluation to find out the perfect
category of employee. হ্যাঁ, okay fine, হ্যাঁ, you can do as per your management culture. আমরা বলছি যে আপনি ইভ্যালুয়েশনটা পারফরম্যান্স অ্যাপ্রেজালটা যে শুধু ইয়ারলি করবেন, নট লাইক দ্যাট। আমরা তিনটা জাস্ট ফরম্যাট দেখানোর চেষ্টা করছি, যে ইয়ারলি এবং হচ্ছে ডিউরিং দ্য কনফার্মেশন পিরিয়ড, আরেকটা হচ্ছে যে স্পেশাল ইভ্যালুয়েশনস। স্পেশাল আমরা তিনটাই ব্যাখ্যা ইতিমধ্যে আমরা করেছি। তারপরে হচ্ছে থ্যাঙ্কস ফর সিং বাংলাদেশ ডিটেইল সেশন, নাইস ইয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ জব স্যাটিসফ্যাকশন সিমস প্রশ্ন কোথায় আর I have learned a lot from I think this session will be very useful in our future. Excellent. Okay, Ferdous Rahman. Thank you, Ferdous Rahman. Thank you very much for your nice compliment. Sir, please send me the information to mail. হ্যাঁ, mail পেয়ে যাবেন। স্যার রবিউল, একজন পার্টিসিপেন্ট সরাসরি কথা বলতে চাইতেছে আপনার সাথে। একটু আমি জাস্ট নোটগুলো নিয়ে নিচ্ছি। ওকে স্যার। Some fact give the JD to the employees. How can I calculate the performance in this area? কে লিখছেন? এমডি তাওহিদুর রহমান। তাও থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স। একটা জিনিস বলে রাখি যে আপনার জেডি নাই, সো হোয়াট, বাদ দেন না, জেডি নাই। আপনি খুব সিম্পল, একজন সুপারভাইজারের জেডি কি, ওর টার্গেট অ্যাচিভমেন্ট ঠিক আছে কিনা, ওর লাইনে প্রোডাকশন ঠিক আছে কিনা, ডেইলি প্রোডাকশন দেওয়া আছে আওয়ারলি 200 পিস, ওর 200 পিস প্রোডাকশন যদি না হয়, তাহলে অটোমেটিকলি আপনি ধরে নেবেন যে হি ইজ নট দ্য ক্যাপাবল। 200 পিসের জায়গায় যদি 100 পিস করে প্রোডাকশন হয়, আপনার আর জেডি দরকার আছে? একজন কমপ্লায়েন্সের অফিসার, সে যদি ভালোভাবে ক্যাপ লিখতে না পারে, একজন কমপ্লায়েন্সের অফিসার যদি তার মেইল জেনারেট করতে না পারে, তাইলে আপনারা বোঝার, এক্সিকিউটিভ লেভেলে যদি থাকে, জুনিয়র এক্সিকিউটিভ ডিফারেন্ট কেস, এক্সিকিউটিভ লেভেলে একজন কমপ্লায়েন্স এক্সিকিউটিভ যদি একটা ক্যাপ লিখতে না পারে, একটা ফরম্যাট লিখতে না পারে, তাইলে আর আপনার বোঝার বাকি আছে যে সেই লোকটা আপনার কোন ক্যাটাগরিতে পড়বে? ভেরি সিম্পল, নো নিড। আপনার জেডি নাই বা আপনি নতুন জয়েন করছেন, ওই কোম্পানিতে পার্সোনাল ফাইলে জেডি কিচ্ছু নাই, নো নিড। তারপরে জাস্ট আমাদের প্র্যাকটিক মানে সেন্সটা, উই হ্যাভ টু থিঙ্ক, মানে আমাদের সিক্স সেন্সটাকে প্রপারলি আমাদের ইউটিলাইজ করে, তাইলে আমরা ধরে নিতে পারবো যে তার কি কি দরকার। সরি, আই হ্যাভ লস্ট মাই কানেকশনস। ওকে, অনেক, আচ্ছা, গ্রেড ডি, নো ইনক্রিমেন্ট। আমার মনে হয় এইখানে কিছু চেঞ্জ দেওয়া ভালো, অ্যাটলিস্ট কিছু অ্যামাউন্ট আসা উচিত। ডিসক্রিমিনেশন হয় নাকি? কে লিখছেন? কোয়েশ্চেনটা হচ্ছে তার কাছ থেকে, এনিওয়ে নাম নেই। হ্যাঁ, একজন কোশ্চেন করছেন গ্রেড ডি তে যে আমার মনে কিছু দেওয়া ভালো ইনক্রিমেন্টে। দেখেন, আমি আমি আগে থেকে একটা জিনিস বলে রাখি, ইটস মাই স্লাইড, ইটস নট লাইক এ কোরআন হাদিস। আল্লাহর দুনিয়াতে শুধুমাত্র কোরআন এবং হাদিস, এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয়। এছাড়া বাকি দুনিয়াতে যা সবকিছু পরিবর্তনীয়। পৃথিবীর যত বড় মনি ঋষি মহামানব যাই হোক না কেন, কোরআন এবং হাদিস ছাড়া বাকি সব পরিবর্তন। ভাই, আপনিও পরিবর্তন করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আমি আমার ভিউজ, আমার অপিনিয়নসটা শেয়ার করছি যে আপনি যদি সবাইকে দেওয়া শুরু করেন, এই ডি গ্রেডের লোককে যদি আগে থেকে অ্যাওয়ার্ড করে রাখেন, বা তুমি যদি নিজেকে কোয়ালিফাই না করে ইমপ্রুভ না করো, তাহলে কিন্তু তুমি এই আগামী বছর গিয়ে ইনক্রিমেন্ট পাবা না। আর 6 মাস পরে পারফরমেন্স অ্যাপ্রেজাল হবে, তুমি তাড়াতাড়ি তোমার টার্গেট অ্যাচিভমেন্ট বাড়াও, তোমার প্রোডাক্টিভিটি বাড়াও, তোমার টাইপিং স্কিল বাড়াও, তোমার কমিউনিকেশন স্কিল বাড়াও, তুমি স্ট্রাকচার গুলা করা শিখো। তোমার ইংলিশে রিডিংস যদি কম থাকে, বাসা বসে বসে আইএলটিএস ইউটিউবে চ্যানেল বসে দাও, বিনা পয়সা ইংলিশ শেখা যায়। সো তাকে জাস্ট এইচআরে যারা আমরা জব করি, তাদেরকে এক লোককে কানেক্টেড করা, টাচে রাখা, ক্যাচ আপ করা, অলওয়েজ তাকে কমিউনিকেট করা, তুমি নিজেকে ইমপ্রুভ করো, ডেভেলপ করো। এই সমস্যা আছে। সো এই জন্য আমি বলছি যে ডি গ্রেডের তাদেরকে আমরা কোনো ইনক্রিমেন্ট দিব না, তাদেরকে ইনক্রিমেন্ট দিব না যখন মানুষকে ভয় দেখাবেন। দেখেন, লকডাউন চলতেছে, সারা পৃথিবীর লকডাউন, একমাত্র বাংলাদেশে লকডাউন মানে কাগজে কলমে লকডাউন আছে, বাস্তবে মানতেছে না। কারণ কি? সেখানে কোনো নেগেটিভ ইম্পোজ নাই, ফোর্স নাই। যদি বলা হয়তো যে হ্যাঁ, যে নামবে রাস্তায় তার 100 টাকা জরিমানা, 500 টাকা জরিমানা, বা একদিন জেল, দেখতেন একটা লোক রাস্তায় নামতো না। তারা বাংলাদেশের জি শাওন স্যার, শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম। আহ, আমাদের শাওন স্যার ওনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো স্যার বলছে যে ট্রেনিংটা শেষ করে দেওয়ার জন্য। তো ফাইনালি সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আমরা ভবিষ্যতেও এরকম আরো ইফেক্টিভ ট্রেনিং আয়োজনের চেষ্টা করব। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।